আচ্ছা, আমরা আজকে হাইপার কনজুগেশন শিখবো। গত যত ক্লাস হয়েছে তোমার রেজোনেটিং স্ট্রাকচার শিখছিলাম মনে হয়। তো রেজোনেটিং স্ট্রাকচার ওইগুলো যদি ভালো করে না জানা থাকে তাহলে আজকের ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হবে। তো আশা করি সবার করা আছে আগের ক্লাসগুলো। আর যারা উপস্থিত ছিল না তারা হয়তো রেকর্ড করেছো, না করলেও করার চেষ্টা করবা, নাহলে আজকে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। আর যা করাইছে খুবই গুরুত্বপূর্ণ, সামনে যত টপিক আসবে সেই টপিক গুলো বোঝার জন্য আজকের একটু মানে আজকে বলতে যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেদিন থেকে পড়ানো শুরু করছি প্রত্যেকটা টপিকই আসলে বিরাট গুরুত্বপূর্ণ, যার কারণে পড়াচ্ছি। গুরুত্বপূর্ণ না হলে তো পড়াতাম না। আহ তো হাইপার কনজুগেশন আজকে আমরা শুরু করি। হাইপার কনজুগেশন বেশি কিছু পড়বো না, মানে শুধুমাত্র একটু বেসিক ওভারঅল একটু ধারণা নেব। তো হাইপার কনজুগেশনকে বলা হয় মূলত নো বন্ড রেজোনেন্স। অর্থাৎ আমরা তো রেজোনেন্স শব্দটার সাথে পরিচিত, তাই না? তো রেজোনেন্স শব্দটার সাথে যদি পরিচিত হয়ে থাকি, সেখানে আসলে রেজোনেন্স কিরকম ছিল আমরা যেমন এরকম দেখতাম যে CH3 CH2 নি, CH2 ডাবল বন্ড CH CH2 প্লাস। ওকে, দেখো এখানে পাই সিগমা পজিটিভ, এই রেজোনেন্সটা পসিবল হচ্ছে, তাই না? তো আমরা আগে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে এরকম যে পাই সিগমা পজিটিভ, পাই সিগমা লোন পেয়ার, এরকম কনজুগেশন দেখছিলাম, তাই না? এগুলো কি এক একটা কনজুগেশন। তারপরে পাই সিগমা, পাই সিগমা, পাই ছিল, পাই সিগমা পজিটিভ, পাই সিগমা লোন পেয়ার, এরকম চারটা না পাঁচটা আমরা কনজুগেশন দেখছিলাম। তো এরই প্রেক্ষিতে তখন কিন্তু এরকম নো বন্ড বা হাইপার বলিনি, তখন ডিরেক্ট কনজুগেশন বলছিলাম। আর এখানে হাইপার কনজুগেশন বলা হচ্ছে মানে একটু বেশি কনজুগেশন হবে। আর নো বন্ড রেজোনেন্স বলতে বোঝাচ্ছি যে ওখানে একটা বন্ডের ঘাটতি থাকবে, এটাই। আর হচ্ছে তোমার এখানে যে কনজুগেশনটা থাকবে এটা হচ্ছে বলতে পারো যে সিগমা পি অরবিটাল। সিগমা পি অরবিটাল কনজুগেশন বলতে পারো যে সিগমা বন্ধন আর পি অরবিটালের মধ্যে কনজুগেশনটা সম্পূর্ণ হবে। এখন তোমার যদি ডিরেক্ট উদাহরণ দিই, দেখো ডিরেক্ট উদাহরণ হচ্ছে মনে করো এটা আছে CH3 CH2 প্লাস। ওকে, তো এটার ওভারঅল স্ট্রাকচারটা আসলে যদি আমরা আঁকাই এরকম থাকে, তাই না? সি, তারপর হচ্ছে এই একটা, তারপরে দিলাম এই একটা, আর একটা মনে করো এরকম দিলাম। আর এখানের সাথে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন যেহেতু তোমার এস অরবিটাল, যার কারণে আমি গোল করে আঁকতেছি আর কি। এস অরবিটাল তো জানো যে পিরিয়ডিক প্রপার্টিজ পড়লে হয়তো জানতা, বা এস অরবিটাল তো এটা জানো যে এটা গোলাকার শেপ, আর পি অরবিটাল ডাম্বেল শেপ। তো এই জন্য আমি এটা ডাম্বেল আকারে আঁকাচ্ছি কার্বনের গুলো, আর হাইড্রোজেন গুলো হচ্ছে তোমার গোলাকার গোলাকার আঁকতেছি, আর এটা হচ্ছে হাইড্রোজেন। এখন দেখো এই প্রত্যেকটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন আছে বলো তো? দুইটা করে ইলেকট্রন না? প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন আছে, তা আমি এইভাবে দেখাই, এক দুই, এক দুই, এক দুই। ওকে, আর এখানে দেখো হাইড্রোজেন এক দুই, এই যে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এটা আর এইভাবে দেখালাম না। দেখো আর আর একটা ফাঁকা অরবিটাল আছে। আসলে এটা কোথা থেকে তৈরি হচ্ছে যদি তুমি মনে করো, এটা এই যে এইভাবে তৈরি হতে পারে যে CH3 CH2X। এক্সটা কি? এক্স হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ অধিক তড়িৎ ঋণাত্মকতার একটা অ্যাটম। হ্যাঁ, তোমার এটা হচ্ছে এক্স বলতে আমরা ওই যে হ্যালোজেন গুলোকে বোঝাচ্ছি যে একটু অধিক, কার্বনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মকতার মৌল। তো আমরা জানি যে অধিক তড়িৎ ঋণাত্মকতার মৌল সে অবশ্যই একটু বেশি ইলেকট্রন শিফট করাবে বা সেই ইলেকট্রন টেনে নিয়ে চলে যেতে পারে। তার মানে কার্বন এখানে যেভাবে আছে আর কি, দেখো CH3 কার্বন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা এক্স। তো এখানে দুইটা ইলেকট্রন আছে। হ্যাঁ, এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন নিয়েই যদি এক্স মাইনাস এইভাবে ভেঙে যায়, ঠিক আছে, এভাবে মনে করে চলে গেছে, তাহলে আমি পাবো হচ্ছে আলটিমেটলি এইটা CH3 CH2 প্লাস, এই যে এটা।
হ্যাঁ, CH3 CH2 প্লাস। এখন দেখো এক্স তার ইলেকট্রন নিয়ে চলে গেছে, ঠিক আছে, কিন্তু কার্বনের আমরা জানি লাস্ট কক্ষপথে অরবিটাল 4টা। যদি মনে করাই দিই একবার, 1s2, 2s2, 2p2, অর্থাৎ এসে আছে 2টা ইলেকট্রন আর পিতে এই 1 2। এখন যখন বন্ধনে অংশগ্রহণ করে তখন একটু এক্সাইটেড স্টেট হয়, তাই না? এক্সাইটেড হয়ে আর কি এস অরবিটাল একটা থাকে আর পিতে এরকম 3টা চলে যায়, 1 2 3। এখন কি হয়, এখান থেকে মূলত তোমার এই যে এটার সাথে আর কি তোমার যে হ্যালোজেন ছিল সে যুক্ত ছিল, এখন সে চলে গেছে মনে করো, সে চলে গেছে, তাহলে এটা যে ফাঁকা থাকলো তার মানে একটা ফাঁকা পি অরবিটাল পাইলাম না? এটা কি অরবিটাল? এই যে এটা পিএক্স, একটা পিওয়াই, এটা হচ্ছে পিজেড আর এটা হচ্ছে এস। তাহলে পি তে একটা ফাঁকা অরবিটাল পাইলাম, এই সেই ফাঁকা অরবিটালটা। এখন ফাঁকা অরবিটাল এটা হচ্ছে তোমার যদি একটা প্লেন হয়, এটা সম্পূর্ণটা একটা প্লেন, তো এই প্লেনের উপরে আর কি দেখাচ্ছি, মনে করো এটা আমি আঁকাচ্ছি বোর্ডের উপরে, কিন্তু আলটিমেটলি এটা আছে এইভাবে, হ্যাঁ, ফাঁকা যে অরবিটালটা এটা আছে এইভাবে। কারণ আমরা জানি যে পি অরবিটাল গুলো পরস্পর, আচ্ছা বলো তো পি অরবিটাল গুলো পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে থাকে? একজন বলো দেখি, মনে আছে কিনা। পি অরবিটাল গুলো পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে থাকে? একটু দ্রুত বলার চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই, বলো। পিএক্স পিওয়াই পিজেড নাম দেখি তো বলা যায়। আমার কথা শোনা যাচ্ছে না? 180 ডিগ্রি কোণে? পি অরবিটাল কখনো 180 ডিগ্রি কোণে থাকে? দেখো তো, পিএক্স পিওয়াই পিজেড, এটা দেখেই তো বোঝা যাচ্ছে একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে না? তার মানে হচ্ছে প্রত্যেকটা অরবিটাল একটা অরবিটালের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে ধরে নিলাম এটা হচ্ছে সেই পিএক্স, এটা হচ্ছে সেই পিওয়াই, আর এটা হচ্ছে পিজেড, মনে করো ধরে নিলাম। তার মানে পিজেডটা ওই তলের সাথে কি লম্ব ভাবে আছে। তো এখন কি হয় দেখো, এখানে এখানে তো ইলেকট্রনের ঘাটতি আছে, এই যে অরবিটাল। তো এখানে তো একটা ইলেকট্রনের ঘনত্ব বেশি এই পাশটায়, কারণ এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। তার মানে একটা ইলেকট্রনের ফ্লো মতো দেখা যায়, যে সে অনুভব করতে পারে যে আমার কাছে ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এটা এইভাবে আর কি তোমার হাইপার মানে কনজুগেশনটা হয়ে থাকে, হ্যাঁ, এইভাবে যে তোমার সে নিজে মনে করে যে আমার কাছে কি আছে, ইলেকট্রন আছে। তো এই জন্য আমি বলছি এটা সিগমা পি অরবিটাল। অর্থাৎ দেখো এখানে এই বন্ধনটা ছিল সিগমা বন্ধন, এই যে কার্বন আর হাইড্রোজেনের মাঝে এই সিগমা বন্ধনের সাথে এই যে এটা ফাঁকা পি অরবিটাল, এই পি অরবিটালের একটা তোমার ট্রান্সফার হয়। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সফার একেবারে হয় না, বাট মনে করে যে আমার কাছে ইলেকট্রনের একটা ক্লাউড বা ইলেকট্রনের যে মেঘ, ইলেকট্রন মেঘ এইদিকে একটু শিফট হচ্ছে বা একটু স্টেবল স্টেবল অর্জন করছে, ঠিক আছে। এখন দেখো যে যত বেশি এরকম ক্লাউড থাকবে এই প্লাস আয়নের চারপাশে, এখানে দেখো 3টা ক্লাউড আছে, এই যে একটা দুইটা তিনটা, এখানে 3টা ক্লাউড তৈরি সম্ভব, কারণ 3টা সিগমা বন্ধনে এখানে 3 রকম, 3 2 গুণে 6টা ইলেকট্রন আছে। তার মানে এখানে তিনটা 3 ভাবে যেতে পারে, 3 ভাবে ইলেকট্রন মানে হচ্ছে পাচ্ছে, অনুভব করতে পারছে। তো যদি কোনো জায়গায় মনে করো এরকম পরিস্থিতি 6 ভাবে তৈরি হচ্ছে, তার মানে সেই ক্ষেত্রে আরো বেশি স্টেবল হবে। আরেক জায়গায় মনে করো 9 ভাবে তৈরি হচ্ছে, যে এরকম চারিদিককে প্লাস আয়নকে ঘিরে এরকম 9টা এরকম সিগমা বন্ধন আছে যেখানে এরকম ইলেকট্রনের ক্লাউড আছে, সেই জায়গায় আরো বেশি স্থায়িত্ব হবে। কারণ কি ফাঁকা অরবিটালে বা প্লাস আয়নের জায়গায় যদি তুমি ইলেকট্রন দিয়ে দাও বা ইলেকট্রনের অনুভূতি সেখানে দাও, তাহলে সে স্টেবল হয়। এখন স্বাভাবিক অবস্থাতে স্টেবল না। তো এটাই মূলত হচ্ছে, এটা হচ্ছে ওল্ড ধারণা, হ্যাঁ, এটা হচ্ছে ওল্ড ধারণার পুরাতন মতবাদ, যে এইভাবে আর কি স্টেবিলিটি অর্জন হচ্ছে। এখন যদি নতুন মতবাদ নিয়ে একটু কথা বলি যে আসলে কি হয়, আসলে নো ওয়ান রেজোনেন্স কেন বলছি আমরা, সেটা একটু দেখি। আচ্ছা এই টপিকটা কি বোঝা গেছে? যে মানে যতটুকু পড়াইলাম, যে আসলে
আমি যা বোঝাতে চাচ্ছি যে সিগমা পি অরবিটালের ভিতরে যে ইলেকট্রনের একটা ক্লাউডের, যেরকম আমরা রেজোনেন্স পড়ছি বা ইন্ডাকটিভ ইফেক্ট পড়ছিলাম, যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তারপর রেজোনেন্স তো ডিরেক্ট হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি, বা ইন্ডাকটিভ ইফেক্টে ইলেকট্রন শিফট হচ্ছে বা ইলেকট্রন টেনে নিচ্ছে। এই ক্ষেত্রে যে একটা ইলেকট্রনের ডিসপারশন হচ্ছে বা ইলেকট্রন ক্লাউড মনে হচ্ছে যে ওইদিকে যাচ্ছে সিগমা পি অরবিটালের মধ্যে, এইটুকু কি বুঝতে পারছেন? বলেন। তো বাকিরা একটু রেসপন্স করে দেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আর যদি না বুঝতে পারেন বলতে পারেন, সমস্যা নেই, আমি অ্যান্সার দিব। ওকে, তো এইটুকু যদি বোঝা যায়, এখন আসল কাহিনীটা দেখেন। আসল হচ্ছে এখানে CH3, এটা নিয়ে দেখি CH2+। এখন দেখো, কার্বন, হাইড্রোজেন, 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 CH3, এইচ, আর এই হচ্ছে প্লাস। এখন দেখো, এই যে হাইড্রোজেনে এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, হ্যাঁ। এই দুইটা ইলেকট্রন মনে করো এখানে দিয়ে হাইড্রোজেন চলে গেল, অর্থাৎ হাইড্রোজেন সবসময় যেখানে যা প্রয়োজন সেখানে সেই কাজ করে। তো হাইড্রোজেন এই বন্ধনের দুইটি ইলেকট্রন দিয়ে এসে চলে গেল H+ আকার, হ্যাঁ। H+ আকারে মনে করে চলে গেল। তো H+ আকারে যদি চলে যায়, তাহলে আমি বলতে পারি যে এটা আর নেই, এই বন্ধন আর নেই। আচ্ছা, আমি এখানেই রাখি এটা, যে পাশের ছবিতে এই, তাহলে এটা এরকম একটা অবস্থা সৃষ্টি করছে। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এখানে এইচ ছিল আর কি, H+ আকারে বের হবে, এই যে H+ আকারে বের হয়ে গেল। এখন দেখো, এই দুইটা ইলেকট্রন যেহেতু H+, এইচ কোনো ইলেকট্রন নেইনি, সম্পূর্ণ ইলেকট্রনটা দিয়ে গেছে, তার মানে দুইটা ইলেকট্রন মাঝখানে এখানে চলে আসলো এবং এটা তৈরি করলো CH2। দেখো, এই প্লাস আয়ন আর থাকবে? তখন আর প্লাস আয়ন থাকবে না, কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্ট ছিল, কিন্তু এখানে যে সিগমা বন্ধনের দুইটা ইলেকট্রন চলে আসছে। এখন দেখো, কার্বনের হাতেও চারটা, এই হাতেও চারটা। এখন দেখো এখানে কি হচ্ছে আসলে, এখানে এই যে H+ তৈরি হলো, এই H+টা বের হয়ে গেল, তার মানে এখানে কোনো বন্ড হলো না, নো বন্ড। অর্থাৎ H+ বের হয়ে গেছে, তার মানে সেখানে কোনো H+ এর সাথে কোনো বন্ড নেই, যার কারণে এখানে নামটা আসছে নো বন্ড। আর রেজোনেন্স কি? রেজোনেন্স হচ্ছে অনেকগুলো স্ট্রাকচার যখন হয়, আমরা তো দেখছি যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার হতেই থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি রেজোনেন্স, হ্যাঁ। এখন দেখো, তো এখানে কয় ভাবে সম্ভব দেখো। প্রথমে আমি এটা 1 নাম্বার ধরলাম, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এখন 1 নম্বর হাইড্রোজেনটা চলে গেলে এরকম একটা অবস্থা তৈরি হলো। এবার মনে করো 2 নাম্বারটা চলে গেছে, 2 নাম্বারটা বলতে এটা এরকম আছে CH2+, আর এখানে এই হাইড্রোজেনটা আছে, বাট এই হাইড্রোজেনটাও আছে, কিন্তু এই যে হাইড্রোজেনটা ছিল, সে এবার ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে চলে যাবে, এখানে দিয়ে H+ আকারে বের হয়ে গেল। তার মানে এইভাবে একটা পসিবল। তার মানে এটা হচ্ছে মনে করো 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এখানে একটা নো বন্ড রেজোনেন্স হইলো, এখানে একটা নো বন্ড রেজোনেন্স হইলো, এখানে একটা নো বন্ড রেজোনেন্স হইলো। তারপরে মনে করো হচ্ছে এই যে যখন এটা ছিল কয় নাম্বার, 1, 2, এবার মনে করো 3 নাম্বারটা, মানে আর একটা আমি আঁকালাম না, এই সেম পদ্ধতিতে হাইড্রোজেনটা চলে গেল, দিয়ে এখানে একটা স্ট্রাকচার দিল। অর্থাৎ 3 ভাবে, 3টি নো বন্ড আর্থ রেজোনেন্স sp স্ট্রাকচার, হ্যাঁ। 3টি নো বন্ড রেজোনেন্স স্ট্রাকচার পসিবল এখানে, হ্যাঁ। 3টি নো বন্ড রেজোনেন্স স্ট্রাকচার পসিবল। তো আমরা গতদিন একটা কথা বলছিলাম যে রেজোনেন্স যার যত বেশি হবে সে তত বেশি স্টেবল হয়, তাই না? তো এক্ষেত্রেও একটা রেজোনেন্স, এর নাম হচ্ছে নো বন্ড রেজোনেন্স বা হাইপার কনজুগেশন। তো এই ক্ষেত্রে 3টা হয়েছে এইরকম রেজোনেন্স, নো বন্ড রেজোনেন্স স্ট্রাকচার যার যত বেশি হবে সে বেশি তত স্টেবল, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখবো, যে এটা এই লাইনটা লিখে রাখো, যে যেই যৌগে যত বেশি নো বন্ড রেজোনেন্স স্ট্রাকচার রয়েছে সেই যৌগ তত বেশি স্থায়ী। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। আমি আর লিখে দিলাম না, তোমরা একটু লিখে নাও, আমি 1 মিনিট সময় দিচ্ছি। যে যে যৌগে যত বেশি নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার পসিবল সেই যৌগ তত বেশি স্টেবল, অর্থাৎ স্থায়ী, সেই যৌগ তত বেশি স্থায়ী হবে, ঠিক আছে?
ভাইয়া এখানে লাস্ট 3 নাম্বার হাইড্রোজেনটা চলে গেলে এদের বন্ড ফরমেশনটা কিরকম হবে? ও, মানে এটা হচ্ছে তোমার, দেখো এখানে যেরকম হয়েছিল ঠিক সেম ভাবে মনে করো 2 নাম্বারটা গেছে, এটা তো আকারে দেখাইনি। মনে করো এরকম সেই একই স্ট্রাকচার বারবার, এই যে হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর হচ্ছে ডাবল বন্ড CH, এই ঠিক আছে, এই একই রকম স্ট্রাকচার, বাট হচ্ছে দেখো 3 ভাবে পসিবল হচ্ছে, কারণ 3টা হাইড্রোজেন আর কিচ্ছু না, মানে এইরকমই গঠন হবে প্রত্যেকটা। কিন্তু দেখো এই গঠন কয় রকম ভাবে সম্ভব? 3 রকম ভাবে, কারণ এখানে 3টা হাইড্রোজেন আছে না, এই জন্য আমরা 3টা বলতেছি, ঠিক আছে। 3 নাম্বারটা গেলে সে ঠিক এমনই একটা স্ট্রাকচার তৈরি হবে। 1 নাম্বারটা গেলে যেমন এরকম হলো, 2 নাম্বারটা এরকম হলো, 3 নাম্বার ঠিক হুবহু এরকমই হবে। কিন্তু এটা সম্ভব হচ্ছে 3 ভাবে, যার কারণে আমরা বলছি যে 3টা নোবান রেজোনেন্স পসিবল। তো আমরা মনে রাখবো যে যে যৌগে যত বেশি নোবান রেজোনেন্স সম্ভব সেই যৌগ তত বেশি স্টেবল বা স্থায়ী। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস যদি খেয়াল করো, আমাদের মনে আছে কি যে আলফা কার্বন আর আলফা হাইড্রোজেন কি? দেখি কেউ একজন বলো দেখি, আলফা কার্বন আর আলফা হাইড্রোজেনের কি জিনিস? যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে সেটা আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে এটা আলফা হাইড্রোজেন। এই তো, তার মানে কার্যকারী মূলকের সাথে সরাসরি যুক্ত যেই কার্বনটা থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এখন এটা যদি আমি আবার রিড্র করি, দেখো CH3 বন্ড CH2 প্লাস। এখন দেখো এখানে তো আর কার্যকারী মূলক নাই, এখানে কি আছে? এখানে পজিটিভ আয়ন আছে। কার্যকারী মূলক থাকলে তো কার্যকারী মূলক, আর এখানে আছে পজিটিভ আয়ন, তার মানে এই ক্ষেত্রে এটাকে আমরা ধরবো, এবং এর সাথে যে কার্বন যুক্ত আছে সেটাকে আলফা কার্বন ধরবো, সরাসরি যুক্ত। দেখো এই কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে এটা, তো এটা হচ্ছে আমার সেই আলফা কার্বন, এটা হচ্ছে আমার সেই আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে সরাসরি যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে একজন বলো তো এখানে আলফা হাইড্রোজেন কতটি আছে? এখানে আলফা হাইড্রোজেন কতটি তাহলে? 3টি। 3টা। তাহলে আলফা হাইড্রোজেন যদি 3টি হয়, এখন দেখো একটা আমরা রিলেশন পেয়ে যাচ্ছি যে যে কয়টা আলফা হাইড্রোজেন পাবো সে কয়টা আমার নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার সম্ভব। তার মানে আমাদের পরবর্তীতে আর আঁকায় অত দেখার দরকার নেই যে কোনটাতে বেশি আছে, কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হবে, নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার হবে, আঁকানোর দরকার নেই, কারণ আমরা আলফা হাইড্রোজেন কাউন্ট করেই বলতে পারছি যে কতগুলো তোমার নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার পসিবল। এখন বলো, এই কার্বনটা হচ্ছে আমার সেই কার্যকারী মূলক যুক্ত কার্বন, যেহেতু পজিটিভ আয়ন আছে, তো এর সাথে যে হাইড্রোজেন এটা কিন্তু আলফা হাইড্রোজেন না। হ্যাঁ, খবরদার, তার সরাসরি যুক্ত যে হাইড্রোজেন সেটা কিন্তু আলফা হাইড্রোজেন না। আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন সেটাই হচ্ছে আলফা হাইড্রোজেন, ঠিক আছে। এখন দেখো, তো এইগুলো পড়তেছি কেন? এগুলো পড়তেছি কিছু কারণে। আমরা কি জন্য এগুলো শিখবো সেটার একটা যদি আমি চার্ট দেখাই, যে এইগুলো শিখতে মানে আজকে দেখাবো, সমস্যা নেই। কার্বোক্যাটায়ন নাম শুনেছো কিনা? কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে ফ্রি রেডিকেল অ্যালকিন, এইগুলো ব্যাখ্যা করতে হলে এইগুলোর অ্যালকিন, এই 3টা স্টেবিলিটি বা স্থায়িত্ব ব্যাখ্যা করতে গেলে আমার এর হেল্প নেওয়া লাগবে, ঠিক আছে, এই নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার বা হাইপার কনজুগেশনের হেল্প নেওয়া লাগবে। ওকে, আচ্ছা, যদি বুঝে থাকো, এখন আমি যদি বলি যে আরেকটা উদাহরণ দিই, দেখো CH3 বন্ড CH3, ওকে, 1 2 1 2 3। আচ্ছা, কেউ একজন বলো তো এখানে আলফা কার্বন কয়টি আর আলফা হাইড্রোজেন কয়টি এই যৌগে? বলো দেখি, আলফা কার্বন কয়টি আর আলফা হাইড্রোজেন আলফা কয়টি? কার্বন 2টা আর আলফা হাইড্রোজেন 6টা। আলফা হাইড্রোজেন 6টি। তার মানে আলফা হাইড্রোজেন যেহেতু 6টা আছে, তার মানে এখানে সেই নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার কয়টা পসিবল? 6টি সম্ভব। একবার মনে করো এই যৌগটা যদি আমি রিড্র করি একটু, দেখো হাইড্রোজেন CH,
এই, ঠিক আছে, আর এটা হচ্ছে পজিটিভ। দেখো কিভাবে হবে, এই যখন একটা হাইড্রোজেন, এটার দিকে খেয়াল করো, এখানে দিয়ে ডাবল বন্ড তৈরি করে H প্লাস আকারে বের হয়ে গেল মনে করো, একভাবে সম্ভব। এর জন্য একটা সম্ভব এরকম, এর জন্য একটা সম্ভব, তিনটা হলো। আবার এর জন্য একটা চারটা, এর জন্য একটা পাঁচটা, এর জন্য একটা ছয়টা। কিন্তু এই যে সরাসরি যে হাইড্রোজেন যুক্ত আছে, এর জন্য কি হবে? এর জন্য হবে না, কারণ এটা কিন্তু আলফা হাইড্রোজেন না। তার মানে পাশাপাশি এরকম ছয়টা আলফা হাইড্রোজেন আছে, সুতরাং এরকম ছয়টা নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার পসিবল। তো যদি তোমার প্রশ্ন করি যে এর আগে যেটা ছিল CH3 CH2 প্লাস, এটা ছিল কয়টা বলো তো? তিনটি। এখানে ছিল তিনটি নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার, আর এখানে কয়টি? ছয়টি। তার মানে আমরা ডেফিনেটলি বলতে পারি যে আগের যে স্পেসি বা যৌগটার তুলনায় এই যৌগের স্থায়িত্ব বেশি, ঠিক আছে। এটার নাম আছে, এর নাম আমি বলতেছি একটু পরে এগুলোর। তো এটা আমরা এইটুকু বলতে পারলাম যে CH3 CH3 প্লাস এর যে স্থায়িত্ব, এটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব মানে কি? যে বিক্রিয়া করতে চাইবে না, সে যেরকম আছে সেই রকম অবস্থায় থাকতে চায়। তো এর বেশি স্থায়িত্ব, এর তুলনায় কম। কেন? কারণ হচ্ছে আমরা রেজোনেটিং স্ট্রাকচার, নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে দেখলাম যে এর ক্ষেত্রে এরকম ছয়টা সম্ভব হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে তিনটা সম্ভব হচ্ছে। তার মানে এর ক্ষেত্রে বেশি, আর যত রেজোনেটিং স্ট্রাকচার তত বেশি স্থায়িত্ব। এটা তো আমরা পড়ছি আগে। তার মানে এটা হচ্ছে তোমার বেশি স্থায়িত্ব হবে, ঠিক আছে। ওকে, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এবার আচ্ছা, ওভারঅল একটু ধারণা দিই যে কার্বোক্যাটায়ন কি। আমি আবার ফিরে আসবো এখানে। কার্বোক্যাটায়ন এটা কি? দেখো, ক্যাটায়ন মানে বুঝতে পারছো যে এখানে পজিটিভ আয়ন থাকবে, আর কার্বন মানে কি? কার্বনের সাথে পজিটিভ আয়ন থাকবে। অর্থাৎ যখন কার্বন থেকে ইলেকট্রন নিয়ে চলে যাবে কেউ, তখন সেখানে যে স্পেসি তৈরি হবে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। যে আমরা একটা উদাহরণ দিছিলাম না, CH3X মনে করো, হ্যাঁ। তো এখানে এই যে এক্স মনে করো একটা হ্যালোজেন যে কোনো, তো ও ওই দুইটা ইলেকট্রন নিয়েই ভেঙে গেছে, X মাইনাস এই দুইটা ইলেকট্রন নিয়েই। তাহলে এখানে তৈরি হবে CH3 প্লাস। তাহলে এই প্লাস একটা হচ্ছে ক্যাটায়ন, বলতে পারি ক্যাটায়ন, ক্যাটায়ন। আর কার্বনের সাথে একটা কি আছে? পজিটিভ আয়ন আছে। তার মানে কার্বো ক্যাটায়ন বলতে পারি। ওভারঅল কি বলতে পারি? এটা একটা কার্বো ক্যাটায়ন, হ্যাঁ। তার মানে এরকম পজিটিভ চার্জ যুক্ত স্পেসি হচ্ছে কার্বো ক্যাটায়ন। আর ফ্রি রেডিকেল কি? ফ্রি রেডিকেল অনেকবার এটা কথায় কথায় আসছে আর কি, মনে আছে কিনা দেখো। এই যে মনে করো হাইড্রোজেন আর সাথে হাইড্রোজেন, এই। তো এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে চলে গেল, এখানে হাইড্রোজেন একটা নিয়ে চলে গেল। এখানে ইলেকট্রনের কি বিভাজন হয়েছে? সুষম বিভাজন, সুষম বিভাজন, হ্যাঁ। এখানে ইলেকট্রনের সুষম বিভাজন, এর ইংলিশ হচ্ছে হোমোলাইটিক। লাইস মানে কি? কাটা। মানে হোমোলাইটিক, ইলেকট্রনের সুষম বিভাজন হয়েছে। আর এখানে হচ্ছে হেটেরোলাইটিক। কারণ কি দেখো, হোমোলাইটিক কখন হয়? যখন হচ্ছে একই রকম স্পেসি বা একই যুক্ত থাকে, যেমন এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন আছে, এবং একটা ইলেকট্রন নিয়ে চলে গেছে। যে একই, যখন একই মৌল থাকে বা পরমাণু থাকে, সেই ক্ষেত্রে যে বিভাজন হয় সেটা হচ্ছে হোমোলাইটিক বা হোমোলাইসিস। আর যখন ভিন্ন ভিন্ন থাকে, যেমন দেখো এখানে কার্বন, এখানে হচ্ছে কি বলবো, হ্যালোজেন বা এক্স, যে কোনো একটা মৌল, তার মানে এখানে ভিন্ন ভিন্ন, যার কারণে এটা হেটেরোলাইটিক, বা এটা বলতে পারি বিষম বিভাজন, হ্যাঁ, বিষম বিভাজন। তো ওটা বিষম বিভাজন, এটা সুষম বিভাজন। এখন যদি আরো একটা উদাহরণ দিই তোমার ফ্রি রেডিকেলের, যে মনে করো এটা আছে CH3 CH2, এই যে এটা। এখন দেখো এটা কিভাবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে তোমার মনে করো এখানে ছিল হচ্ছে CH3 ছিল মনে করো, সাপোজ। তার মানে কার্বন আর হাইড্রোজেন, এখান থেকে এটা চলে গেছে। কিন্তু এটা কি সম্ভব হবে? কারণ কার্বন আর হাইড্রোজেন, এটা তোমার কি সুষম হইলো? হইলো না। কার্বন আর হাইড্রোজেন দুইটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তার মানে এটা আর হোমোলাইটিক থাকলো? হোমোলাইটিক কিন্তু থাকলো না। তাহলে আমার কি উদাহরণ নিতে পারি? একটা দেখো, এটা নিতে পারি না, CH3 CH2 CH3, এই। অর্থাৎ কার্বন আর কার্বন মনে করো যুক্ত আছে, সেই ক্ষেত্রে এরকম হয়ে গেল CH2, এই যে একটা নিয়ে নিল,
আর CH3 এ একটা নিয়ে নিই। এই অর্থাৎ দুইটা কার্বনের মাঝে যে বন্ধন ছিল সেই বন্ধনটা ভেঙে চলে গেছে, দিয়ে ও একটা ইলেকট্রন নিয়ে গেছে, এ একটা ইলেকট্রন নিয়ে চলে গেছে। এটা হচ্ছে একটা সুষম বিভাজন বা হোমোলাইটিক। এইভাবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখন দেখো একটা জিনিস আমরা কি বলতে পারি, যে এখানে দেখো কার্বনের ইলেকট্রন আছে কয়টা, লাস্ট কক্ষপথে 3 দুগুণী 6টা ইলেকট্রন, তাই না? কারণ হাইড্রোজেনের সাথে দুইটা দুইটা করে ইলেকট্রন সংযুক্ত আছে, তার মানে CH3 এই জায়গায় 3 দুগুণী 6টা ইলেকট্রন আছে, কিন্তু অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন লাগে, আরো 2টা ইলেকট্রন লাগে। তার মানে আমরা বলতে পারি যে এটার ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে বা ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। হ্যাঁ, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এই CH3 প্লাসে, CH3 প্লাসে ইলেকট্রনের ঘাটতি আছে। কিন্তু দেখো এই জায়গায়ও কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। এই ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ দেখো কার্বনের আরো একটা ইলেকট্রন দিলে তাহলে কার্বন সন্তুষ্ট হবে, কারণ একটা ইলেকট্রন আছে, তার মানে ওর আর একটা ইলেকট্রন চাই, আর একটা ইলেকট্রন পাইলেই তারপরে হচ্ছে স্থায়ী হবে, তার মানে এখানে ইলেকট্রন ঘাটতি আছে। বাট এখানে কিন্তু চার্জ আছে, কিন্তু এখানে চার্জ নেই। হ্যাঁ, এখানে একটা চার্জ তৈরি হচ্ছে, এখানে চার্জ তৈরি হচ্ছে না। আর চার্জ কখন তৈরি হয় মনে রাখবা সবসময়, চার্জ তখনই তৈরি হয় যখন ওই যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন, অর্থাৎ পজিটিভ আয়ন মানে ইলেকট্রন নিয়ে চলে যাবে, বন্ধনে যে দুইটা ইলেকট্রন নিয়ে চলে যাবে। আর হচ্ছে যখন নেগেটিভ আয়ন কখন হবে, যখন বন্ধনে দুইটা ইলেকট্রন রেখে যাবে, যখন বন্ধনে দুইটা ইলেকট্রনে রেখে যাবে তখন নেগেটিভ আয়ন, আর যখন দুইটা ইলেকট্রন নিয়ে চলে যাবে তখন হচ্ছে পজিটিভ আয়ন। আর এখানে দেখো দুইটা নিয়নি বা দেয়নি বা নিয়ে যায়নি, একটা রেখে গেছে আর একটা নিয়ে গেছে, তার মানে এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রন ঘাটতি বলতে পারি, কারণ ওর ইলেকট্রন সংকট আছে। এটা হচ্ছে ফ্রি রেডিকেল। আর অ্যালকিন তো চিনো, এটা চিনানোর দরকার নেই। আরেকটা আছে কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন, কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন কি, কার্বো অ্যানায়ন হচ্ছে এখানে যেমন ইলেকট্রনের ঘাটতি ছিল, সেখানে ইলেকট্রনের প্রাচুর্যতা থাকবে। ঠিক আছে, কার্বো অ্যানায়নে ইলেকট্রনের প্রাচুর্য থাকবে। মনে করো CH3 CH2 মাইনাস, এই যে দেখো দুইটা ইলেকট্রন, CH3 CH2 মাইনাস, দুইটা ইলেকট্রন। এই ক্ষেত্রে আমরা কি বলি, যে কার্বনের এখানে প্রাচুর্যতা আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে কার্বো অ্যানায়ন। হ্যাঁ, তো এটা যদি একটা উদাহরণ দিই যে এটা কিভাবে তৈরি হচ্ছে, দেখো এটা যদি দেখো CH3 CH2 MgX, দেখো এখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়ামের সাথে মনে করো একটা ক্লোরিন যুক্ত আছে। তো দেখো ম্যাগনেসিয়ামের আমরা জানি কি, দুইটা হাত, তো এক পাশে এক্স এর সাথে যুক্ত বা একটা হ্যালোজেনের সাথে যুক্ত, আর এক পাশে কার্বনের সাথে যুক্ত। তো করলো কি MgX, এই আকারে বের হয়ে গেল, এবং এখানে এই দুইটা ইলেকট্রনই দিয়ে গেল। তো দেখো যখন MgX আকারে বের হবে তখন কি MgX প্লাস হয়ে যাবে না, কারণ কি ম্যাগনেসিয়াম 2 প্লাস, সাধারণত কি জানি ম্যাগনেসিয়াম 2 প্লাস। তো যেহেতু ম্যাগনেসিয়াম এখানে একটা কার্বনের সাথে যুক্ত ছিল, সেই ক্ষেত্রে ফুলফিল ছিল, কিন্তু যখনই কার্বন থেকে বের হয়ে চলে গেছে এই দুইটা ইলেকট্রনই দিয়ে, তখন MgX প্লাস আকারে বের হয়ে গেছে। তখন এর কাছে একটা ইলেকট্রন, আর এক্স তো পূর্ণই, কারণ এক্স এর বা হ্যালোজেনের তো একটা ইলেকট্রন হলেও যথেষ্ট। কারণ ওই দুইটা ইলেকট্রন দেখো আমি এখানে আঁকাইছি, এই যে CH3 CH2 মাইনাস, তো দুইটা ইলেকট্রন দিয়ে চলে গেছে। তার মানে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি বলতো, এই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনের প্রাচুর্যতা আছে, বা ইলেকট্রনের এর সংকট নেই, বরং ইলেকট্রনের প্রাচুর্যতা আছে, এটার নাম হচ্ছে কার্বো অ্যানায়ন। এবং এখানে যদি খেয়াল করো ইলেকট্রন কয়টা আছে, 1 2, এই যে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে দুইটা এখানে সিগমা বন্ধন, 2 2 4, 4 আর 2 6, আর এই দুইটা ইলেকট্রন 8টা ইলেকট্রন, অষ্টক পূর্ণ আছে। হ্যাঁ, তবে অষ্টক পূর্ণ হয়েছে কিন্তু নেগেটিভ চার্জ অবস্থায় আছে, তার মানে এও একটা সক্রিয় যৌগ বা সক্রিয় মূলক বলতে পারি, কারণ এও বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কারণ হচ্ছে ও নেগেটিভ চার্জ যুক্ত হয়েছে, ওটা যেমন পজিটিভ চার্জ যুক্ত ও বিক্রিয়া করবে, এ নেগেটিভ চার্জ যুক্ত এও বিক্রিয়া করবে। বা ফ্রি রেডিকেল, তারও ইলেকট্রনের ঘাটতি আছে একটা, তার মানে সেও বিক্রিয়া করবে। এটা হচ্ছে ওভারঅল একটা ধারণা কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন আর ফ্রি রেডিকেল। এখন আমরা আরো কিছু জিনিস পড়ার পরে তারপরে আমরা কার্বোক্যাটায়নে শিফট করবো, ঠিক আছে? তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার, যা পড়াইছি বলো দেখি।
আচ্ছা, আর সবাই কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে, না বুঝতে পারলে বলবা, সমস্যা নেই। আমরা সামনের দিকে আগাই। এখন তোমরা কিছু কোশ্চেনের উত্তর দাও। আচ্ছা, এটা একজন বলো তো দেখি, যে এখানে প্রথমে বলবা আলফা হাইড্রোজেন কয়টি, তারপর বলবা নো বন্ড রেজোনেন্স কয়টি। দেখি কে পারে। আলফা হাইড্রোজেন 2টা। আচ্ছা, আলফা হাইড্রোজেন 2টা, নো বন্ড রেজোনেন্স 2টা। তার মানে এখানে 2টা নো বন্ড রেজোনেন্স। ওকে, বাকিরাও হয়তো বুঝছো আশা করি। কারণ হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার সেই পজিটিভ আয়ন বা কার্যকারী মূলক হিসাবে তুমি বলতে পারো। তো ওর সাথে ডিরেক্ট যুক্ত হচ্ছে এই কার্বন আর এই কার্বন। দেখো ভালো করে খেয়াল করবা, এই কার্বন কি এর সাথে যুক্ত সরাসরি? এটা কিন্তু আলফা কার্বন না, এটা হচ্ছে বিটা কার্বন। তার মানে আলফা কার্বন হচ্ছে, এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, সরাসরি যুক্ত। দেখো এটার সাথে সরাসরি যুক্ত এই দুইটা। এখন ওই দুইটার সাথে সরাসরি যে হাইড্রোজেন আছে, দেখো এখানে আছে CH3, অর্থাৎ এই হাইড্রোজেন গুলো এই কার্বনের, এর সাথে সরাসরি না, তার মানে এটা নেওয়া যাবে না। আবার এই যে হাইড্রোজেন 3টা, এটা হচ্ছে এই কার্বনের, তার মানে এর সাথে না, তার মানে এটাও নেওয়া যাবে না। কিন্তু শুধুমাত্র এই হাইড্রোজেনটা এর, তার মানে এখানে পাচ্ছি একটা। আর এখানে দেখো সেই সেম, এখানে CH3, তার মানে এই কার্বনের এই 3টা হাইড্রোজেন, এই কার্বনের এই 3টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে সরাসরি যুক্ত একটা, মানে এই একটা, মানে দুইটা হচ্ছে আলফা হাইড্রোজেন। সুতরাং হচ্ছে দুইটা এখানে নো বন্ড রেজোনেন্স। ঠিক আছে, এইভাবে আমরা এগুলো ডিল করতে পারি। এখন আমরা একটা স্টেবিলিটি দেখি, যেহেতু কার্বোক্যাটায়ন আমরা বুঝে গেছি। এখন কার্বোক্যাটায়নের আমরা স্থায়িত্ব একটু দেখি। এখানেই তো বলে দিচ্ছি, তার মানে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখানো লাগবে না। দেখো CH3 প্লাস, এটা হচ্ছে CH3 CH3, এটা হচ্ছে CH3, এটা একটা প্লাস, আর একটা হচ্ছে তোমার CH3 CH2 প্লাস। আচ্ছা, প্রথমে দেখি, নাফিসা বলো দেখি, যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি কার্বন, মানে পজিটিভ আয়নের হিসাব করে বলবা। যে এখানে পজিটিভ আয়ন যার উপরে আছে তার উপর বেসিস করে কোনটা কত ডিগ্রি কার্বন। এটা কি মনে আছে? আমি পড়াইছিলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বা 9 ডিগ্রি বা 0 ডিগ্রি। বলো দেখি। তো অন্য কেউ ট্রাই করো দেখি, অন্য কেউ ট্রাই করো। ভাইয়া, ডি 1 ডিগ্রি, বি 2 ডিগ্রি, আর সি 3 ডিগ্রি, আর এ 0 ডিগ্রি। কারণ কি বলো দেখি। ওই যে বলেছেন যে কয়টা মিথাইল মূলক থাকবে সেই কয় ডিগ্রি হয়। হ্যাঁ, তবে যে কয়টা মিথাইল মূলক থাকবে, বা হচ্ছে মিথাইল মূলক স্পেসিফিক না করে এটা বলতে পারো যে কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন, কার্বনের সাথে সাথে সরাসরি। যখন মিথাইল থাকবে আমরা মিথাইল দিয়েই বলবো, বাট মিথাইল মূলক যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবো? সেই জন্য কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন, এই লাইনটা ভালো করে খেয়াল রাখো, যে কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন। তো এটা হচ্ছে C+, এই কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন এই একটা, এই একটা, এই একটা, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। যে কয়টা যুক্ত থাকবে সে কয়টা। দেখো এটার সাথে দেখো, এই পাশে একটা, এই পাশে একটা, তার মানে সরাসরি যুক্ত দুইটা কার্বন, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি। আর এই কার্বন, এই পজিটিভ আয়ন, তার মানে এর সাথে সরাসরি যুক্ত একটা কার্বন, তার মানে হচ্ছে 1 ডিগ্রি এটা।
আর এটা দেখো তোমার কার্বনের সাথে সরাসরি কোনো যুক্ত কার্বনই নেই, তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি বলতে পারো বা 9 ডিগ্রি। এখন খেয়াল করো, যদি আমি ব্যাখ্যা দিই যে হচ্ছে কোনটা বেশি স্থায়িত্ব হবে, তাহলে আমরা সেই হাইপার কনজুগেশনের হেল্প নেবো বা নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার হেল্প নেবো। দেখো এখানে যেহেতু কোনো আলফা কার্বন নাহি হে, তার মানে আলফা কার্বন যেহেতু নেই, তার মানে কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা কার্বন না থাকলে তার সাথে যুক্ত আলফা হাইড্রোজেন থাকবে কি করে? তার মানে এখানে কোনো নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা এখানে 0, অর্থাৎ কোনো মানে নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার হবে না। এক্ষেত্রে বলতো কয়টা? এক্ষেত্রে আলফা কার্বন হচ্ছে 2টা। আলফা কার্বনের সাথে সরাসরি যুক্ত হাইড্রোজেন এই দেখো এই তিনটা, এই তিনটা, তার মানে 6 আলফা হাইড্রোজেন। যেহেতু 6টা আলফা হাইড্রোজেন, তার মানে আমরা বলতে পারি 6 নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার। এবার এইটা দেখেন তো, এই কার্বনের সাথে সরাসরি যুক্ত এই কার্বন, এই কার্বন, এই কার্বন, তিনটা সরাসরি যুক্ত কার্বন আছে। তিনটাতেই এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, অর্থাৎ 9 আলফা হাইড্রোজেন। তার মানে এখানে হচ্ছে 9 নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার। আর এখানে দেখেন তো, এখানে দেখি আমাদের আহ ফাতিমা বলো দেখি, এখানে কয়টা নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার পসিবল ডি নাম্বারে? একটা। একটা হইলো কি? 3টা। 3টা, এই তো সাবাস। হ্যাঁ, 3। কারণ দেখো এখানে কার্বন আছে একটা, আলফা কার্বন একটা, কিন্তু আমরা দেখবো কি নো বন্ড রেজোন্যান্সের স্ট্রাকচার দেখবো যে আলফা হাইড্রোজেন কয়টা। দেখো এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে 3টা, 3 আলফা হাইড্রোজেন। 3টা আলফা হাইড্রোজেনের জন্য কয়টা নো বন্ড স্ট্রাকচার হবে? 3টা নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার। এই তো এই কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে এইগুলো কোনো ভূমিকা রাখতে পারবে না, এই হাইড্রোজেন কোনো ভূমিকা নেই, এই 3টা হাইড্রোজেনের কোনো ভূমিকা নেই। তার মানে ওভারঅল যদি আমি স্থায়িত্বর ক্রম বলি, স্থায়িত্বের ক্রম, বানান কি রশ্মিকার মনে হয়, স্থায়িত্বের ক্রম বা স্ট্যাবিলিটির ক্রম, তাহলে বলতে পারি যে এখানে সব থেকে বেশি রেজোনেটিং স্ট্রাকচার, নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে তার মানে 9টা, তার মানে এটা সবচেয়ে বেশি, তার মানে সি, সি সব থেকে বেশি। তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ, ডি, তারপর হচ্ছে এ। এই যে হচ্ছে তোমার স্টেবিলিটির অর্ডার। তার মানে কার্বোক্যাটায়ন দেখো প্রত্যেকটা কিন্তু কার্বোক্যাটায়ন এক একটা। এটা মানে একটা জনপ্রিয় এমসিকিউ, অ্যাডমিশন বলো বা হচ্ছে তোমার এইচএসসি বলো, যে এই ক্রমটা আসি এবং বলে যে চারটা অপশন দিয়ে বলবে যে কোনটা বেশি স্থায়ী বা কোনটির বেশি স্থায়িত্ব। তো বুঝতে পারছো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের বেশি স্থায়িত্ব। কার্বোক্যাটায়ন কেন বলতেছি, কারণ দেখো এখানে আয়ন আছে এবং পজিটিভ আয়ন, তার মানে ক্যাটায়ন আছে, আর কার্বনের উপর চার্জ, তার মানে কার্বোক্যাটায়ন প্রত্যেকটা। তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সব থেকে বেশি স্থায়িত্ব, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে 9 ডিগ্রি। হ্যাঁ, এবার স্থায়িত্ব নাই বুঝলাম, তাহলে সক্রিয়তা, স্থায়িত্ব আর সক্রিয়তা দুইটা পরস্পরের বিপরীত। হ্যাঁ, দুই ভাবে কোশ্চেনটা আসে, একটা হচ্ছে স্থায়িত্ব আর একটা হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা মানে কি? সক্রিয়তা মানে হচ্ছে তুমি কত সক্রিয় সেটা। সক্রিয় মানে বিক্রিয়া করতে যে তোমার সক্রিয়তা কত। তো দেখো যার বেশি স্থায়িত্ব আছে সে চাইবে যে বিক্রিয়া করি আমি, তার মানে সে হচ্ছে কম সক্রিয়। যার বেশি স্থায়িত্ব আছে সে চাইবে আমি ওই অবস্থায় থাকি, তার মানে আমি বিক্রিয়ার জন্য কম সক্রিয় বা অসক্রিয় বা নিষ্ক্রিয় বলতে পারি, নিষ্ক্রিয়। তার মানে যার যত সক্রিয়তা, যার বেশি সক্রিয়তা তার স্থায়িত্ব কি কম, কারণ তার স্থায়িত্ব কম বিধায় সে বেশি সক্রিয়, অর্থাৎ সে বিক্রিয়া করতে চাইবে। আমরা বলতে পারি যে যার স্থায়িত্ব কম সে বেশি সক্রিয়, কারণ হচ্ছে সে বিক্রিয়া করে ফেলতে চাইবে, যেহেতু সে স্টেবল না, সে স্থায়ী হতে চায়, তার মানে সে বিক্রিয়া করতে চাইবে। তার মানে যদি এখানে বলতো যে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম যদি আসতো পরীক্ষা খাতায় তখন কি লিখতা বলতো? এটা রিভার্স করে দিতা যে এ এর সক্রিয়তা সব থেকে বেশি, ডি এর সক্রিয়তা তার থেকে বেশি, তারপরে হচ্ছে বি, তারপরে সি। এটা হচ্ছে সক্রিয়তার ক্রম, অর্থাৎ সক্রিয়তার দিক থেকে স্থায়িত্বের উল্টা ফুল, যেহেতু সক্রিয় আর স্থায়িত্ব দুইটা পরস্পর রিভার্স জিনিস। হ্যাঁ, তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা সব থেকে কম। এখন আপনাদের আর একটা জিনিস পড়াইছিলাম যে ইন্ডাকটিভ ইফেক্ট।
মনে আছে? বলো দেখি ইন্ডাকটিভ ইন্ডাকটিভ ইফেক্টটা কি রকম ছিল। সংজ্ঞা দেওয়া লাগবে না, আমার একটু বলো যে কি রকম ছিল ইন্ডাকটিভ ইফেক্টটা। দেখি কার মনে আছে। তুমি পড়াশোনা করো কি দেখ, আগের পড়া রিভিশন দাও কিনা। তোমরা দেখছি আগের পড়া রিভিশন দাও না। ভাইয়া কোনো যৌগে ইলেকট্রনের যে ফ্লো, ওইটা ইন্ডাকটিভ ইফেক্ট। কোন যৌগে ইলেকট্রনের ফ্লো বা মানে অর্থাৎ ইলেকট্রন আসতেও পারে বা ইলেকট্রন যেতেও পারে, মানে এক কথায় ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে সেটা পজিটিভ আই ছিল, আর যদি ইলেকট্রন টেনে নেয় যৌগ থেকে তাহলে সেটা নেগেটিভ আই ছিল। তো আমি একটা কথা বলছিলাম যে CH3 এটা হচ্ছে সবসময় ইলেকট্রন দিতে চায়, ইলেকট্রন এইরকম ভাবে যৌগে প্রোভাইড করে, ইলেকট্রন কি করে, প্রোভাইড করে। তো দেখো, যদি ইন্ডাকটিভ ইফেক্টের আলোকেও ব্যাখ্যা করি যে ইলেকট্রন দিচ্ছে, এখানে দেখো তিনটা CH3 আছে, তিনটা CH3 যেহেতু আছে, তার মানে এই একটা, এই একটা, আর এই একটা, দেখো তিন দিক থেকে তিনটা CH3 এই পজিটিভ আয়নটাকে কি প্রশমিত করে দেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু ওর ইলেকট্রনের ঘাটতি আছে। CH থেকে কি প্লাস আই ইফেক্ট দেখায়, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায় CH3, মনে আছে কিনা বলছিলাম আমি। তো যেহেতু পজিটিভ আই দেখাচ্ছে তার মানে এর এই পজিটিভিটি কমে যাবে, তার মানে এর স্থায়িত্ব বেশি হবে। এটা দেখেন তো, এটা হচ্ছে দুইজন মিলে দিতেছে, এটা দুইজন মিলে দিতেছে, তার মানে এর এর তুলনায় কম। আর এটাই একজন দিতেছে, দিয়ে পজিটিভ আয়নটা কমানোর চেষ্টা করছে, আর এখানে কেউ দিচ্ছে না, এর দেওয়ার মতো কেউ নেই, তার মানে এর সব থেকে স্থায়িত্ব কম। এইভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি ইন্ডাকটিভ ইফেক্ট দিয়েও। ঠিক আছে, এই জন্য আমরা ওই ইফেক্ট গুলো শিখছিলাম, যাতে এখন বুঝতে অসুবিধা হয়। আমরা তো সবাই মুখস্থ করি, যে মুখস্থ করলাম ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিব, কিন্তু অ্যাকচুয়াল কারণটা কি? সেটা হচ্ছে এই দুইটা কারণ, দুইটা কারণের স্থায়িত্ব ক্রম এইরকম হয়, আর আমরা পরীক্ষার খাতায় এইভাবে আমরা অ্যান্সার গুলো করি। ঠিক আছে, পরীক্ষার খাতায় শুধু অ্যান্সার করলে হবে না, তোমার জানা লাগবে যে সে কি জন্য এরকম হচ্ছে, তাহলে তো তুমি তোমার মধ্যে আর আরেকটা স্টুডেন্টের মধ্যে পার্থক্য তো এটাই তৈরি করে দিবে। আর তুমি যদি মুখস্থ করো যে যেরকম আছে সেরকম মুখস্থ করলাম, তুমিও 1 নাম্বার পাবা ওই MCQ এ, যে মুখস্থ করে গেছে সেও 1 নাম্বার পাবে। কিন্তু তোমার আর তার মধ্যে পার্থক্যটা তুমি নিজেই বুঝতে পারছো এখন, যে পার্থক্যটা কি থাকবে। ওই পার্থক্য তৈরি করার জন্যই তোমার ভালো করে পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, এখন দেখি কার্বো ক্যাটায়ন আমরা বুঝলাম, এবার আমরা একটু ফ্রি রেডিকেলের দিকে শিফট হই। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার বলেন, যে এই পর্যন্ত যা পড়াইছি স্থায়িত্ব, স্টেবিলিটি বা সক্রিয়তা, এই দুইটা বিষয় বা হচ্ছে ওভারঅল যা পড়ালাম এখন পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন। আচ্ছা, এবার আমরা ফ্রি রেডিকেল দেখি। ফ্রি রেডিকেল তো চিনি, যে হচ্ছে একটা মনে করো এরকম একটা ইলেকট্রন থাকবে। তো যদি এটা ফ্রি রেডিকেল হয়, এখন দেখো সেই সেম কায়দায় প্রথমে আমরা এটা দিয়ে ব্যাখ্যা করি একটু। হম এই জায়গায় সেই একটা ইলেকট্রন, ঠিক আছে। আর এখানে সেই দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, আর হচ্ছে এখানে। ওকে, তো দেখেন তো, এখানে হচ্ছে ইলেকট্রনের ডেফিসিয়েন্ট বা ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে এখানে ওভারঅল একটা ইলেকট্রনের মেঘ ফ্লো হবে, বা ইলেকট্রনের একটা
মেঘ বা ক্লাউড ওখানে যাওয়ার চেষ্টা করবে, দিয়ে এর স্থায়িত্ব তৈরি করবে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার, এর আগের মতোই আর কি। যেহেতু এখানে ইলেকট্রন ঘাটতি আছে। এখন দেখেন এর সাথে সাথে আরেকটা জিনিস দেখাই দিই, কার্বো অ্যানায়নটা দেখাই দিই। এখানে দেখো সি সি এইচ এইচ, আর এইদিকে হচ্ছে হাইড্রোজেন। এটা এইভাবে আঁকালাম না, দেখো। এখন মনে আছে তো CH3 CH2 মাইনাস, এরকম বলছিলাম যে কার্বো অ্যানায়ন, হ্যাঁ। তার মানে দুইটা ইলেকট্রন এর দিয়ে চলে গেছে। অ্যানায়ন মানে কি? নেগেটিভ আয়ন, যার কারণে এই যে নেগেটিভ আয়ন দুইটা ইলেকট্রন দিয়ে চলে গেছে। তার মানে ওভারঅল এই যে ফাঁকা অরবিটাল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আছে। তার মানে ওর ওই যে পি অরবিটাল আছে না, ওই পি অরবিটাল ইলেকট্রন আছে। তার মানে এখান থেকে যে এই যে আমরা ইলেকট্রন ক্লাউডের যে শিফটিং দেখছি, এই ইলেকট্রনের ক্লাউড শিফটিং কি এখানে হবে? এখানে ক্লাউডের শিফটিং হবে? হবে না, কারণ ওর ইলেকট্রন ওর মতো পর্যাপ্ত আছে। তার মানে এর কাছ থেকে কোনো টান ওর দরকার নেই, ও টান কিছুই দেবে না, কারণ ওর কাছে যতটুকু থাকার দরকার ততটুকুই আছে। তার মানে এই ক্ষেত্রে আমরা সাধারণ কেসগুলোতে হাইপার কনজুগেশন এখানে দেখবো না। অর্থাৎ কার্বো অ্যানায়নে কোনো হাইপার কনজুগেশন হয় না, এটা হয় না সাধারণ কেসে। আমরা এইটুকু মনে রাখবো, আমাদের বেশি অসাধারণ কেস দেখার দরকার নেই। এখন ফ্রি রেডিকেল যদি বুঝে থাকি আমরা, এবার হচ্ছে ফ্রি রেডিকেলও সেই সেম। এটা কিভাবে তৈরি হয় দেখো, সি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সি হাইড্রোজেন হাইড্রোজেন, আর এই যে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ। এখন দেখো এটা হচ্ছে তোমার এই যে হাইড্রোজেনটা দেখছো, প্রথম এটা নাম দিলাম প্রথম 1 নাম্বার। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তার মানে একটা হাইড্রোজেন করবে কি, এটা নিয়ে চলে যাবে। ঠিক আছে, ফ্রি রেডিকেল হোমোলাইটিকও হতে পারে বা হচ্ছে তোমার হেটারোলাইটিক হতে পারে শুধু। তবে হোমোলাইটিকই বলবো, কারণ কি? হোমোলাইটিক মানে সুষম বিভাজন, অর্থাৎ ও একটা পাবে আমিও একটা পাবো, এটা একই রকম হতে হবে, এটা ম্যান্ডেটরি না। ভিন্ন মৌল হতে পারে, কারণ হচ্ছে হোমোলাইটিক বলতে এটাই বুঝবে যে সুষম বিভাজন, অর্থাৎ একজন পাবে আর একজন পাবে না, এরকম না। বিষম বিভাজন হচ্ছে একজন পাবে আর একজন পাবে না। যেমন হচ্ছে কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়নের ক্ষেত্রে দেখো, এখানে দুইটি ইলেকট্রন রেখে পজিটিভ আয়ন হিসাবে এখান থেকে বের হয়ে গেছে H প্লাস, মনে করো দুইটি ইলেকট্রন রেখে পজিটিভ আয়ন হিসাবে বের হয়ে চলে গেছে। তার মানে কার্বন একাই দুইটি ইলেকট্রন ভোগ করছে, তার মানে এটা হচ্ছে বিষম বিভাজন হইলো, দুইজনের ভেতরে সমান বিভাজন হয়নি। আবার যখন কার্বোক্যাটায়ন তৈরি করছিলাম দেখো তো, CH3 CH2 প্লাস, এই ক্ষেত্রেও যে এর সাথে ছিল সে হচ্ছে দুইটা ইলেকট্রন, মনে করো হ্যালোজেন ছিল, সে হ্যালোজেন দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেছে। তার মানে দুইটাই নিয়ে চলে গেছে, বিষম বিভাজন, এর কাছে কিছুই নেই। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা হাইড্রোজেনের কাছে একটা কার্বনের কাছে। তার মানে এটা হচ্ছে তোমার, বলতে পারি আমরা কি, সুষম বিভাজন। এখন যদি একটা নিয়ে এইভাবে চলে যায়, তার মানে একটা এখনো আছে না, ওই একটা এর সাথে যুক্ত হবে। এই যে এই একটা আছে আর এখানে একটা আছে, এই দুইটা যুক্ত হবে, দিয়ে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে আর একটা বন্ধন তৈরি করবে CH2। এই যেহেতু একটা ছিল আর অলরেডি, আর এখান থেকে এসছে একটা আর এখান থেকে একটা এসছে, এই দুইটা মিলেই কি আর একটা বন্ধন। ঠিক আছে, এইভাবে তৈরি হয়। তো দেখেন এখানে আলফা হাইড্রোজেন কয়টা আছে, 1 2 3। এটা যদি আমি একটা ফ্রি রেডিকেল ধরতাম, আদি অবস্থায় একটা ফ্রি রেডিকেল, তাহলে ওর সাথে সরাসরি যুক্ত কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর ওর সাথে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো আলফা হাইড্রোজেন। তার মানে এখানে 3টা আলফা হাইড্রোজেন। তার মানে 3 নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার, আর এস এ রেজোনেটিং স্ট্রাকচার, 3টা পসিবল, হ্যাঁ। একবার এইভাবে হবে, এইরকম ভাবে। ঠিক আছে, আমি আর আর দুইটা দেখালাম না, বুঝতে তো পারছেন যে কিভাবে হবে। এখন আমরা তাহলে ফ্রি রেডিকেলেরও স্থায়িত্বটা পড়ে ফেলি। আর কার্বো অ্যানায়নে কেন হচ্ছে না সেটা তো বুঝতে পেরেছেন। আর কার্বো ক্যাটায়নের আরেকটা সুন্দর নাম আছে, কার্বনিয়াম, এটাও মনে রেখেন, পরীক্ষায় কার্বো ক্যাটায়নও বলে, কার্বনিয়াম এটাও বলে, হ্যাঁ। কার্বো ক্যাটায়ন অথবা কার্বনিয়াম। তো ফ্রি রেডিকেল যদি বুঝে থাকেন, এখন স্থায়িত্বের দিকে যায়। এটার আপনারা অ্যান্সার করবেন, স্থায়িত্বের ক্রমটা আপনারাই বলবেন। দেখেন CH3 একটা, আচ্ছা,
এই বলেন দেখি এ বি সি ডি এর স্থায়িত্বের ক্রম বলেন, স্টেবিলিটির ক্রমটা বলেন দেখি। ডি সি বি এ। ডি সি বি এ, ডি সি বি এ, এই তো। কারণ কি দেখেন, এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল বা 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটাকে বলা হয় 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। হুম, এটাকে বলা হয় 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটাকে বলা হয় 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, 0 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন দেখেন 3 ডিগ্রি যেহেতু, তার মানে এই কার্বনের সাথে সরাসরি 3টা কার্বন যুক্ত আছে, এই কার্বনের সাথে সরাসরি একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, 3টা কার্বন যুক্ত আছে। 3টা আলফা কার্বনে দেখো 3টা আলফা হাইড্রোজেন, 3টা, এই 3টা, 3 × 3 = 9টা আলফা হাইড্রোজেন আছে এখানে। আর যেহেতু 9টা আলফা হাইড্রোজেন আছে, তার মানে 9টা এখানে নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার সম্ভব। ঠিক আছে, এটাই হচ্ছে 6টা সম্ভব, এটাই হচ্ছে 3টা সম্ভব, আর এখানে সম্ভবই না। যেখানে বেশি সম্ভব নো বন্ড রেজোনেন্স স্ট্রাকচার, সেটা হচ্ছে বেশি কি স্থায়িত্ব, তার মানে ডি বেশি স্থায়ী, তারপরে সি, তারপর ডি, তারপর ই। ঠিক আছে, আর যদি বলি সক্রিয়তার ক্রম, তাহলে সক্রিয়তা বলতে স্থায়িত্বের উল্টা, তার মানে যার স্থায়িত্ব কম সে বেশি সক্রিয়, তার মানে এর হচ্ছে সব থেকে স্থায়িত্ব কম, অর্থাৎ এর স্থায়িত্ব সব থেকে কম, তার মানে এ সরাসরি সব থেকে দ্রুত বিক্রিয়া করবে, বিক্রিয়াকালীন সময়ে এ তাড়াতাড়ি বিক্রিয়া করতে চাইবে, কারণ এর স্থায়িত্ব কম, তার মানে এর সক্রিয়তা বেশি বা বিক্রিয়ায় পার্টিসিপেট করার প্রবণতা এর বেশি, তার মানে এ বি সি ডি, এই তো, এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। আচ্ছা, ফ্রি রেডিক্যাল যদি বুঝে থাকেন, তাহলে আমরা অ্যালকিনের দিকে ধাবিত হয়। আমাদের ফ্রি রেডিক্যাল বোঝা শেষ। আচ্ছা, অ্যালকিন তো সবাই চিনেন, এবার হচ্ছে আমরা অ্যালকিন, অ্যালকিনে বেশ কিছু জিনিস দেখি। CH3 CH ডাবল বন্ড CH, এই তো, এই ক্ষেত্রেও সেই একই রকম কেস হবে, যেহেতু ডাবল বন্ড আছে যেখানে। এখন দেখো এই যে CH3, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, CH ডাবল বন্ড CH2, দেখো এখানে যে হাইড্রোজেনটা আছে সে হচ্ছে সে H+ আকারে বের হয়ে চলে আসবে। H+ আকারে যদি বের হয়ে চলে আসে, তাহলে আমরা বলতে পারি যে এখানে 2টা ইলেকট্রন বেশি থাকবে, ওই 2টি ইলেকট্রন এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, ওই 2টি ইলেকট্রন এখানে চলে আসবে, তাহলে আমরা পাঠাই দিই ওই জায়গায়, CH2 ডাবল বন্ড এখানে চলে আসলো 2টি ইলেকট্রন, আর এই পাশে যেহেতু 2টা হাইড্রোজেন, একটা হচ্ছে H+ আছে, একটা H+ আছে, আর এখানে CH। আর দেখো যেহেতু এই পাশে একটা ডাবল বন্ড হয়ে গেছে, এখানে ডাবল বন্ড থাকলে কিন্তু হাত ফিল আপ হচ্ছে না, এখানে ডাবল বন্ড যদি থাকে তাহলে দেখো কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে, 1 2 3 4, আর হাইড্রোজেনের সাথে একটা, মানে 5টা হয়ে যাচ্ছে। এটা তো সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে কি করতে পারি আমরা বলেন, আমরা এখানে একটা দিব আর CH2 দিব, আর এখানে যে বন্ধনটা ছিল দেখো, এই বন্ধনে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কার্বনের মাথায় কার্বন নিয়ে নেয়। ঠিক আছে, তো আমরা এইভাবে আর কি, অ্যালকিনের ক্ষেত্রে নো বন্ড রেজোনেন্স হয়, এই দেখো H+ বন্ড তৈরি করতে পারেনি, বন্ধন ভেঙে গেছে, এর সাথে একটা রেজোনেন্স তৈরি হচ্ছে। আর এই ক্ষেত্রে আমরা যে বারবার H+ বের করে দিচ্ছি, এর মানে এটা না কিন্তু যে H+ কারোর সাথে যুক্ত হয়ে যাবে, H+ কারোর সাথে যুক্ত হবে বা নতুন যৌগ তৈরি করবে, এটা না। H+ এর চারিদিকে মানে ঘুরতেছে, এর চারিদিকে
ইলেকট্রন ক্লাউডের চারিদিকে ঘুরতেছে, এই ক্লাউড থেকে সে বের হতে পারবে না, ইলেকট্রনের সাগর। কারণ দেখো এখানে নেগেটিভ আয়ন আছে, প্রত্যেকটা বন্ধনে ইলেকট্রন আছে, এই হাইড্রোজেন গুলোর সাথে কার্বনের সাথে ইলেকট্রন আছে, তার মানে অনেক ইলেকট্রন আছে। এই ইলেকট্রনকে পাড়ি দিয়ে এই এইচ প্লাস বের হয়ে চলে যেতে পারবে না, এইচ প্লাস বের হয়ে যেতে পারবে না, এর ক্লাউডকে ঘিরে এখানে ঘুরতেছে। তো এখানে দেখেন কয়ভাবে সম্ভব, এখানে কয়ভাবে সম্ভব, 3 ভাবে। কয়ভাবে সম্ভব? 3 ভাবে সম্ভব। কারণ দেখেন আমরা সেই আগের কনসেপ্টে ফিরে আসি, যে আলফা কার্বন হিসাব করা। তো আমরা কার্যকারীমূলক, এখানে দেখো ডাবল বন্ড একটা কার্যকারীমূলক পুরাটা, এই যে সি ডাবল বন্ড সি, এটা একটা কার্যকারীমূলক, এই যে কার্যকারীমূলক, এর সাথে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে এই দেখেন এটা, এটা হচ্ছে আমার আলফা। এটা কি? এটা না, কারণ এটা ডাবল বন্ডের সাথে সরাসরি যুক্ত, এটাও ডাবল বন্ডের সাথে সরাসরি যুক্ত, তার মানে এই দুইটার হিসাব আসবেই না, এর সাথে এই হাইড্রোজেন হিসাব আসবেই না। তারপর এটা হচ্ছে আলফা কার্বন, আর আলফা হাইড্রোজেন দেখেন এই যে তিনটা, তিনটা আলফা হাইড্রোজেন, তার মানে এই কেসে আমরা তিনটা নো বন্ড রেজোনেন্স স্ট্রাকচার পাবো। এই কেসে কয়টা পাবো? তিনটা নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার পাবো। ঠিক আছে, যদি ঠিক থাকে, এগুলো সহজ জিনিস, বোঝা গেছে আই থিঙ্ক। তো যদি বোঝা থাকে, অ্যালকিনে এইভাবে আমরা আলফা হাইড্রোজেন হিসাব করে দেখতে পারি। এবার আমরা কিছু কোশ্চেন দেখি অ্যালকিনের ক্ষেত্রে। দেখো তোমরা অ্যান্সার করবা, সি ডাবল বন্ড সি, স্টেজ থ্রি, স্টেজ থ্রি, স্টেজ থ্রি, স্টেজ থ্রি, এই একটা, এটা এ নাম্বার দিক, সি ডাবল বন্ড সি, স্টেজ থ্রি, স্টেজ থ্রি, স্টেজ থ্রি, হাইড্রোজেন। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, যে কোনো একজন বলো দেখি, ডনি বলো, যে এই কেসে আলফা কার্বন কয়টা আর আলফা হাইড্রোজেন কয়টা, ডি নাম্বার কেসে, ডি নাম্বার কেসে আলফা কার্বন কয়টা আর আলফা হাইড্রোজেন কয়টা, বলেন দেখি। আচ্ছা, মনে হয় পারবে না। আচ্ছা ফারিহা জারিন বলো দেখি, সেখানে আলফা কার্বন কয়টি আর আলফা হাইড্রোজেন কয়টি? আচ্ছা, ভাইয়া এখানে আলফা হাইড্রোজেন 6টি। আলফা হাইড্রোজেন 6টি। আমি এই যে বলছিলাম না যে কার্যকারী মৌলক হিসাব করতে হবে, তো প্রথমটা যদি হিসাব করে থাকো, দেখো এটা ডাবল বন্ড আছে, তো ডাবল বন্ডের সাথে কয়টা কার্বন, মানে সরাসরি যুক্ত কার্বন কোনটা বলো? এই ডাবল বন্ডের সাথে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে এইটা, তাহলে আলফা কার্বন কয়টি? তুমিই বলো, ডনি বলো দেখি। তিনটা তিনটা। আলফা কার্বন 3টা। একটা। একটা কারণ হচ্ছে এই যে ডাবল বন্ড, এটা হচ্ছে আমার মেন যৌগ, বা হচ্ছে একে কেন্দ্র করে আমি দেখবো যে এটা আমার কার্যকারীমূলক, একে কেন্দ্র করে দেখবো যে এর সাথে সরাসরি যুক্ত কোন কার্বন আছে। দেখো একটা কার্বন আছে, তার মানে এটা হচ্ছে আলফা কার্বন। আর আলফা হাইড্রোজেন কোথায় থাকে বলো দেখি, কার সাথে যুক্ত থাকে আলফা হাইড্রোজেন? আলফা কার্বনের সাথে যুক্ত থাকে আলফা হাইড্রোজেন। তার মানে এটা হচ্ছে যদি আলফা কার্বন হয়, তার মানে এই তিনটা হচ্ছে আলফা হাইড্রোজেন, তার মানে এই কেসে হচ্ছে তিনটা আলফা হাইড্রোজেন, তিনটা আলফা হাইড্রোজেন। বোঝাতে পেরেছি? দেখো এই দুইটা, এটা হচ্ছে তো আমার কার্যকারীমূলক, এটার দিকে তাকাবোই না, আমি এর সাথে সরাসরি যুক্ত প্রথমে কার্বন খুঁজবো, এর সাথে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে এইটা, আর এর সাথে যে কয়টা হাইড্রোজেন আছে সে কয়টা আলফা হাইড্রোজেন। তার মানে এখানে হচ্ছে তিনটা নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার পসিবল। ওকে, তো ডনি যদি বুঝে থাকো তাহলে সি নাম্বারটা অ্যান্সার করো দেখি, তাহলে বুঝবো যে বুঝতে পেরেছে। সি নাম্বারের কয়টা আলফা কার্বন সেটা আগে বলো দেখি। আলফা কার্বন 2টা। আর আলফা হাইড্রোজেন? 6টা। তাহলে নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার? 6টা। এই তো সাবাস, 6টা।
এই আচ্ছা, এটা আরেকজন বলো দেখি বি নাম্বারটা। বি নাম্বারটা যে কোনো একজন বলো তাড়াতাড়ি। 9টা আলফা হাইড্রোজেন আর 3টা আলফা কার্বন। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার কয়টা হবে? 9টা। 9টা। আর এ নাম্বারে কয়টা? এ নাম্বারে 12টা। তাহলে ক্রমটা বলো দেখি, যে কোনটা সব থেকে বেশি স্থায়ী? স্থায়িত্বের ক্রম হবে এ বি সি ডি, আর সক্রিয়তা হবে ডি সি বি এ। হুম, এ বি, এই এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। অর্থাৎ এটা হচ্ছে পাইছিলাম 9টা আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার এই যে তিনটা, এই তিনটা, এই তিনটা, এই তিনটা, 3 4 12টা। আর যত আলফা হাইড্রোজেন তত বেশি রেজোনেটিং স্ট্রাকচার সম্ভব, আর তত বেশি সক্রিয়। তার মানে এ সবথেকে সক্রিয়, তারপর বি, তারপর সি, তারপর ডি। ঠিক আছে, এইভাবে আমরা করবো। এইটা না পারলে এখানে সব থেকে ভালো পারে হচ্ছে নাফিস আর মিলা, ওদের দুইজনের খবর আছে। আগের পড়া তারা রিভাইজ দেয় কিনা এবার বোঝা যাবে। আচ্ছা, এটা তো বোঝা গেছে, আশা করি আপনার বুঝতে পেরেছেন। সহজ জিনিস তো, অনেক সহজ। এর উপরে সহজ জিনিস হয়? কত কঠিন কঠিন ম্যাথ করেন আপনারা। কেমিস্ট্রির মতো সহজ জিনিস বুঝতে না পারলে তো হতাশা আমার জন্য, আপনাদের জন্য না, আমার জন্য। Okay, তো দেখেন, এটা অ্যান্সার করো দেখি। প্রথমে নাফিসা বলবে, তারপর মিলা। ওকে, নাফিসা রেডি? বলেন, এ আর বির ভিতরে কোনটা বেশি স্থায়ী? আনমিউট করেন তাড়াতাড়ি, বলার চেষ্টা করেন। বি বেশি স্থায়ী। কেন? বেশি কেন স্থায়ী বলো? এই যে আনমিউট করে মনে হচ্ছে পাগল হয়ে গেছে, সাথে সাথে মিউট করতে হবে। আমি যে একটা কোশ্চেন করতেছি, বি কেন বেশি স্থায়ী, এটা যুক্তি আমার একটু তো বলবা, যে কোন যুক্তিতে তুমি অ্যান্সার করলে, এটা বলো দেখি, চেষ্টা করো। উম ভাইয়া ওই যে সমানুতার ওই ইয়েটা দিয়ে, মানে সিস আর ট্রান্সের ওইটা দিয়ে। হ্যাঁ, তো এখানে কোনটা সিস কোনটা ট্রান্স? সিস হচ্ছে প্রথমটা সিস, তারপরটা ট্রান্স। আর সিস আর ট্রান্স এর মধ্যে ট্রান্স কেন বেশি স্থায়ী আর সিস কেন স্থায়ী নাই, সেটা বলো। মনে আছে কি যুক্তি দিছিলাম? দেখো, একই জাতীয় স্পেসিস সিএইচথ্রি সিএইচথ্রি বড় বড় যুক্ত একই দিকে আছে, তবে এদের মধ্যে একটা বিকর্ষণ হবে, যার কারণে এদের স্থায়িত্ব কমে যাবে। আর এই সিএইচথ্রি এক পাশে আছে, এই সিএইচথ্রি আরেক পাশে আছে, মানে এদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই। তার মানে এদের মধ্যে বিকর্ষণটা কম হবে। আর বড় বড় যৌগ একই পাশে থাকলে এদের মধ্যে বিকর্ষণ বেশি হবে, যার কারণে ট্রান্স সিস অপেক্ষা বেশি স্থায়ী। ট্রান্স সিস, তার মানে বি এ। ঠিক আছে, মনে পড়ছে? এবার এবার দেখেন তো, ট্রান্সিস কেন আসতে হলো, আমার কেন আসতে হলো এখানে দেখো তো। এইটা হচ্ছে যদি আমি সি ডাবল বন্ড সি ধরি, তাহলে এর সাথে সরাসরি যুক্ত কার্বন এইটা আর এইটা, এখানে 6টা আলফা হাইড্রোজেন পাচ্ছি। আবার এখানে এখানে 6টা আলফা হাইড্রোজেন পাচ্ছি। তার মানে আমরা ডিসিশন নিতে পারতেছি না যে কোনটার কেসে, কারণ দুই জায়গায় নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে 6টা 6টা করে। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু দুইটা একই হয়ে গেছে, তার মানে সিস ট্রান্সের হেল্প নিলে আমরা ট্রান্স সিস অপেক্ষা বেশি স্থায়ী। ঠিক আছে, আবার এটা অফিসার মনে আছে? আচ্ছা, শুধু মনে রাখলেই হবে না, কি রিজনে কি জন্য আমরা অ্যান্সার করি সেইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নাহলে তো অ্যান্সার করতে পারবো না সাথে সাথে। উত্তর করার মাহাত্ম্য থেকে
উত্তর কেন করলাম বা উত্তর কেন এটা হবে সেটা মাহাত্ম্য বেশি। ঠিক আছে, উত্তর করতে পেরেছো এর জন্য 80% তুমি হচ্ছে নাম্বার পাইছো, আর 20% পাইতে যদি ব্যাখ্যাটা ঠিক মতো দিয়ে দিতে। যাক, তাও ভালো যে হচ্ছে সে মনে রেখেছে। এখন যদি আমি আরেকটা জিনিস দেখি, ওকে, আরেকটা এর মতোই গঠন দেখো, এটা একটা আমরা দেখি। এখন দেখো, এটা কিন্তু আর সিস ট্রান্সের মধ্যে পড়লো না, কারণ হচ্ছে এটা আমরা এইভাবে লাগাইছি, অর্থাৎ এরকম ভার্টিক্যালি না, এটা একটু খারাপ ভাবে আছে। CH3 দুইটা এই পাশে, এইচ দুইটা এই পাশে। তো এটার নাম হচ্ছে আইসোবিউটিন আর কি, যেহেতু 4টা কার্বন আছে আইসোবিউটিন বলতে পারি। আইসোবিউটিন, তো এর সাথে আমরা কিভাবে ডিল করব, যে এটার সাথে এইগুলোর কি পার্থক্য দেখো। ওভারঅল আমি তো এটা বুঝতে পারছি যে সিস যেহেতু ট্রান্সের থেকে মানে ট্রান্স সিসকে হারাই দিয়েছে, তার মানে সিস আগেই বাদ। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে দেখো, এই যে এটা সি নাম্বার দিলাম, সি হচ্ছে এর থেকেও বেশি স্ট্রেংথ। হ্যাঁ, এটার কারণটা একটু দেখি যে সি কেন এর থেকে বেশি স্ট্রেংথটা হলো। তো যদি আমরা এটা খেয়াল করি, আচ্ছা, তো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে ফেজ 3, ওকে, যে এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা মাথায় উঠে এখানে চলে আসলো দুইটি ইলেকট্রন, ভালো করে খেয়াল করবা। এই ডাবল বন্ড, এই যে ডাবল বন্ডটা এটা মাথায় উঠে এখানে আসলো। তো এটা কখন আসবে বলেন তো? যখন এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এখান থেকে। এটা একটু সুন্দর করে দেখেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এখানে সেই মনে করে কার্বন। তো এখান থেকে এ একটা দুইটা ইলেকট্রন দেবে আর হাইড্রোজেন H+ আকারে বের হয়ে যাবে, সেই কেসে এটা সম্ভব। তার মানে সেই কেস হবে এরকম, CH2 ডাবল বন্ড এখানে দিয়ে CH2 এখানে একটা বন্ড তৈরি হয়ে গেল, কারণ হচ্ছে এটা উপরে চলে গেছে CH3। এই এবার এই CH3টা দেখো, আমরা জানি কি CH3 হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়, অর্থাৎ সে ইলেকট্রন শিফট করে। CH3 ইলেকট্রন দিতে চায়, তাহলে এ অলরেডি নেগেটিভ, এ আরো ইন্ডাকটিভ ইফেক্ট দেখাবে প্লাস আই। তো দেখো, একটা নেগেটিভ স্পেসির উপর CH3 আরো বেশি ইলেকট্রন চাপাই দিতেছে। তো বেশি ইলেকট্রন চাপাই দিতেছে মানে কি, সে আরো বেশি অস্থায়ী হয়ে গেল। আর এই গঠনটা কার মতো দেখো তো, CH3 CH CH CH3, এটা হচ্ছে আমরা এটা বলতে পারি। কই, এই যে এটা দেখো, সি এর সাথে এই CH3 যুক্ত, এই হাইড্রোজেন যুক্ত, এই যে সি এর সাথে এই CH3 যুক্ত, এই হাইড্রোজেন যুক্ত, মাঝে ডাবল বন্ড, সি এর সাথে এই হাইড্রোজেন যুক্ত, এই CH3 যুক্ত। ঠিক আছে, এটা একটা। আর এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি, দেখো এই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ওভারঅল আছে এইরকম, সি ডাবল বন্ড সি, এখানে একটা CH3, এখানে একটা CH3, বা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইরকম আছে। তো এই কেসে যেটা হয়, এই কেসে হচ্ছে তোমার এই CH3টা মনে করো আমি চিন্তা করলাম যে হচ্ছে এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, যদি এইভাবে থাকে, এখন আমার এই কার্বনের সাথে মনে করো এই জায়গায় যদি ডাবল বন্ড আসতে হয়, এই যে দ্বিবন্ধন সবসময় ভাঙার চেষ্টা করব, তাহলে দ্বিবন্ধন মানে এই বন্ধনটা আমরা ভাঙার চেষ্টা করব। এই বন্ধন কখন ভাঙবে বলতো? যখন এর কাছে ঘাটতি তৈরি হবে। এর কাছে কখন ঘাটতি তৈরি হবে? যখন এখান থেকে একটা H+ বের হয়ে চলে আসবে। এখান থেকে একটা H+ যখন বের হয়ে চলে আসবে, তখন এর ঘাটতি দেখা দেবে, তখন এ হয়ে যাবে CH2, আর এখানে হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে পরের স্টেপ। এখন যখন এ প্লাস হয়ে গেছে, তার মানে এইটা ভেঙে এখানে চলে আসবে, এই প্লাস আর থাকবে না, এ পূর্ণ হয়ে গেল। আর যেহেতু সম্পূর্ণ ইলেকট্রনটা তখন কোন কার কাছে গেল বলো? যেহেতু আচ্ছা ডাবল বন্ড এই ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে আচ্ছা ওয়েট,
ওই কেসে আমরা কি করলাম, ডাবল বন্ডটা একজনের মাথায় দিয়ে দিস। আচ্ছা ওয়েট, এটাকে এইভাবে না ব্যাখ্যা করে এটা খেয়াল করো, সি বন্ড সি ডাবল বন্ড CH2 বন্ড CH3 এই, আর এটা হচ্ছে CH2। ওকে, এটা যেহেতু CH2 আছে তার মানে ডেফিনেটলি এই জায়গায় দুইটা ইলেকট্রন আছে, CH2 মাইনাস, হ্যাঁ CH2 মাইনাস আছে, তার মানে ডেফিনেটলি এই জায়গায় একটা ইলেকট্রন আছে। তো এখানে আমরা কি বোঝাইতে চাচ্ছি, এখানে হচ্ছে আসলে তোমার দ্বিবন্ধনটা এখানে এ সম্পূর্ণটা নিয়ে নিয়েছে, হ্যাঁ, আর যেহেতু এ সম্পূর্ণটা নিয়ে নিয়েছে তার মানে ডেফিনেটলি এখান থেকে একটা H প্লাস বের হয়ে গেছে। এর আগে উল্টা বলছিলাম আর কি, এর আগে উল্টা বলছিলাম, এটা আগে আসলে অবস্থা ছিল এরকম। তো CH3, হ্যাঁ এখন দেখো CH3 যদি থাকে, এখান থেকে যদি একটা H প্লাস চলে যায় তার মানে এটা হয়ে যাবে CH2, আর যেহেতু H প্লাস আকারে চলে গেছে তার মানে দুইটা ইলেকট্রনই রেখে গেছে, এই দুইটা ইলেকট্রন এখানে দিলাম, এই দুইটা ইলেকট্রন এখানে দিলাম। এখন দেখো যে এই দুইটা ইলেকট্রন যেহেতু এখানে দিয়েছি, আর এখান থেকে যে ডাবল বন্ডটা ছিল সেই ডাবল বন্ডটা মাথায় উঠে এখানে চলে গেছে, এর আগের মতোই। আরেকবার যদি বুঝতে অসুবিধা হয় দেখো, CH2 ডাবল বন্ড সি CH3 CH3 এই, আমি আরেকবার বোঝাচ্ছি দেখো, এখানে যদি ডাবল বন্ড ক্রিয়েট করতে হয় এই যৌগে, মনে করো এই অংশে আমি ডাবল বন্ড ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে H প্লাস আকারে বের হয়ে যেতে হবে না? তো H প্লাস আকারে যখন বের হয়ে যাবে তখন এই যে দুইটা ইলেকট্রন রেখে চলে যাবে, দুইটা ইলেকট্রন রেখে চলে যাবে, তার মানে তখন এই অবস্থা সিস্টেম এরকম CH2 আর ওই যে ডাবল বন্ড এখানে দিয়ে দিল। এখন দেখো 1 2 3 4 5, এই কার্বনের কয়টা বন্ধন হয়ে গেছে, 5টা হয়ে গেছে, কিন্তু 5টা তো সম্ভব না, 4টা সম্ভব। তার মানে এই যে আরেকটা আছে না ডাবল বন্ড, এইটা হচ্ছে এর মাথায় চলে আসে, এটা যদি এর মাথায় চলে আসে তখন হয়ে যাবে এটা আলটিমেটলি CH2 মাইনাস সি ডাবল বন্ড CH2 CH3 এই, এটা হয়ে যাবে। তো এটা যদি হয় দেখেন, এবার এ নেগেটিভ অ্যাটম, এখন যেহেতু এই যে দ্বিবন্ধন আছে অ্যালকিন আছে, এখানে কি আছে অ্যালকিন আছে, এখানে আর ডিরেক্ট কি যুক্ত নেই, CH3 যুক্ত নাই, এখানে আছে অ্যালকিন। আর যাদের ইন্ডাকটিভ ইফেক্ট পড়া হয়নি আরেকবার রিভাইজ দিয়ে রাখেন, যে অ্যালকিন আমরা দেখলাম মাইনাস আই ইফেক্ট দেয়, ঠিক আছে? আজকে ক্লাস করার পর আবার ওইগুলো রিভাইজ দেবেন যে কোনটা কি ইফেক্ট দেয় বা কোনটা কি ইফেক্ট ছিল। তো অ্যালকিন হচ্ছে তোমার এরকম নেগেটিভ ইফেক্ট দেখায়, তার মানে হচ্ছে ও ওভারঅল ইলেকট্রন কি টেনে নেয়, প্লাস আই মানে ইলেকট্রন দেওয়া, ওই যে CH3 ইলেকট্রন দিচ্ছিল ওই কেসে, বিকজ ওখানে CH3 ছিল, এই ক্ষেত্রে CH3 নেই, এই ক্ষেত্রে ডাবল বন্ড একটা অ্যালকিন আছে, তার মানে এ ইলেকট্রনটাকে একটা পার্শিয়ালি ভাগ করে নি, ঠিক আছে? তার মানে এই কেসে ইলেকট্রনটা ছড়াই যাচ্ছে, তার মানে এ নেগেটিভ চার্জটা একটু কমায় ফেলছে, আর নেগেটিভ চার্জ যেহেতু কমাচ্ছে তার মানে এ বেশি স্থায়িত্ব এর তুলনায়, ঠিক আছে? তাহলে এই ঘটনাটা ঘটলো কোথায়, এই যে এইটাই, এই যে আমরা লিখছিলাম আইসোবিউটিন এখানে। কেন এটা 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 এক হলো কেন দেখো, এই যে সি ডাবল বন্ড সি, দেখো এই যে সি ডাবল বন্ড সি ছিল এই জায়গায়, দেখো ভালো করে খেয়াল করো, এটার আদি রূপ অনেক মনে হয় হিজিবিজি হয়ে গেছে, আদি রূপ ছিল হচ্ছে এইটার, এটা কেন একরকম দেখো, সি ডাবল বন্ড সি, এখানে ছিল CH3 আর এখানে ছিল CH3 আর এখানে H2, এটা যা এটা কিন্তু একই জিনিস, কারণ দেখো এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আর এই যে CH3, তো এইটারই একটা রূপ হচ্ছে এটা, দেখো যে তোমার এখানে দেখো আরেকবার, যে এখান থেকে এই দ্বিবন্ধনটা এর মাথায় চলে এসে এখানে নেগেটিভ তৈরি করছে, আর এখান থেকে একটা H প্লাস বের হয়ে এখানে দ্বিবন্ধন তৈরি করছে, এখানে CH2 তৈরি করছে। তো এই কেসে আমরা ওভারঅল দেখতে পেলাম যে কোনো CH3 নেই, তার মানে হচ্ছে এখানে যে নেগেটিভ চার্জটা হচ্ছে এটা মাইনাস আই ইফেক্টের কারণে, মাইনাস আই বলতে মাইনাস নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট এর কারণে ভিতরের দিকে ছড়াই যাচ্ছে, তার মানে এর ক্ষেত্রে তোমার যে স্থায়িত্ব এর বেশি হয়ে যায়, যার কারণে আমরা সব থেকে বেশি স্থায়িত্ব বলবো সি, তারপরে বি, তারপর এ। এ ছিল আমার সেই সিস, বি ছিল আমার ট্রান্স, বি ছিল হচ্ছে কি ট্রান্স, আর সি হচ্ছে সেই আইসোবিউটিন, সি হচ্ছে এই আইসোবিউটিন, এই তিনটা জিনিস, হ্যাঁ একটু মাথায় রেখেন।
wait, আমার আচ্ছা একটু 2 মিনিট ওয়েট করো, আমার মোবাইল চার্জ শেষ, একটু চার্জে বসাই, নাইলে আচ্ছা চার্জে বসানো শেষ। আচ্ছা আইসোবিউটিন, ট্রান্স আর হচ্ছে সিস, এইগুলোর ভিতরে স্থায়িত্বর ব্যাপারটা আমরা কি বুঝেছি বলেন? আচ্ছা বাকিরা একটু রেসপন্স করেন, বাকিদের তো আমি রেসপন্স দেখতেছি না, খালি বুঝতে পারছো কি পারছো না, কঠিন লাগছে নাকি? আমরা অ্যালকিন দেখবো না, আমরা হচ্ছে ডিরেক্ট কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন আর ফ্রি রেডিকেল দেখে শেষ করে দেবো, আর বেশিক্ষণ লাগবে না হয়তো, দেখি কতক্ষণ লাগে। তো কার্বো ক্যাটায়নে আমরা বেশিরভাগ জিনিসের টপিক পড়া শেষ। কার্বো ক্যাটায়ন, এবার হচ্ছে আমি কিছু জিনিস লিখে দেবো। কার্বো ক্যাটায়ন আমরা স্থায়িত্ব দেখলাম, কার্বো ক্যাটায়ন কি জিনিস সেটা দেখলাম, যে হচ্ছে সেখানে ক্যাটায়ন বা পজিটিভ কার্বন আয়ন থাকবে। তারপর হচ্ছে ওর স্থায়িত্ব দেখলাম যে 3 ডিগ্রি সব থেকে বেশি স্থায়িত্ব, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে 9 ডিগ্রি। তারপর হচ্ছে সক্রিয়তা দেখলাম, সক্রিয়তা হচ্ছে উল্টা। এই সব কিছু দেখার পর আমরা আর একটা জিনিস আমরা নাম বলতে চাইছিলাম, দেখো এটা হচ্ছে মনে রাখবা CH3+, এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। তারপর হচ্ছে CH3CH2+, এটা হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন। তারপর হচ্ছে CH3CH3+, এটা হচ্ছে, যেহেতু দুই পাশে দুইটা আছে তার মানে বলতে পারে আইসো, আর 3টা কার্বন আছে তার মানে আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। আইসোপ্রোপাইল প্রোপ কেন আসলো, কারণ 3টা কার্বন, আর যেহেতু মাঝখানে কার্বন দুই পাশে দুইটা আছে মানে আইসো বলি আমরা সেই ক্ষেত্রে। আর যদি 3টা থাকে সেই ক্ষেত্রে আমরা বলি কি, টারশিয়ারি, মনে আছে? এই নামকরণটাও দেখাইছিলাম একদিন, যে টারশিয়ারি কখন হয় আর আইসো কখন হয়। এই ক্ষেত্রে এর নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল।
বিউটাইল কার্বো ক্যাটায়ন, টারশিয়ারি বিউটাইল কার্বো ক্যাটায়ন, ঠিক আছে। এইগুলোর আমরা স্থায়িত্ব তো দেখাইছি। তো যদি স্থায়িত্ব দেখা থাকে তাহলে আমরা কার্বো ক্যাটায়নের কিছু বৈশিষ্ট্য লিখি। হ্যাঁ, বৈশিষ্ট্য, কার্বো ক্যাটায়নের বৈশিষ্ট্য। তো কার্বো ক্যাটায়নের যেটা প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে 6টা ইলেকট্রন বিশিষ্ট। হ্যাঁ, বিশিষ্ট 6টা ইলেকট্রন বিশিষ্ট কার্বো ক্যাটায়ন। কেন 6টা ইলেকট্রন বিশিষ্ট একটু যদি মন দিয়ে খেয়াল করেন, দেখেন এই CH3+ এটা একটা কার্বো ক্যাটায়ন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এই প্লাস। তো প্রত্যেকটা বন্ধনে ইলেকট্রন আছে 2টা করে, 2 × 3 6, এই সেই 6টা ইলেকট্রন। তার মানে এটা 6টা ইলেকট্রন বিশিষ্ট, তার মানে 8টা লাগবে, তার মানে এর ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রনের ঘাটতি আছে। এই কার্বো ক্যাটায়নে দেখে খেয়াল করেন তো এটা কয়টা ইলেকট্রন বিশিষ্ট? এই যে 2টা হাইড্রোজেন, 2 দুগুণী 4, আর এই কার্বন এই কার্বনের সাথে এই বন্ধনে যুক্ত আছে, তার মানে এখানে হচ্ছে 2, ওভারঅল কয়টা? 6টা। আবার এইটা দেখেন 1 2 3, 3টা বন্ধনে যুক্ত আছে এই কার্বো ক্যাটায়নটা, তার মানে 3 দুগুণে 6টা। এটা দেখেন একটা বন্ধন, 2টা বন্ধন, তার মানে 2 দুগুণে 4, আর এই প্লাসের সাথে এই হাইড্রোজেন যুক্ত আছে, মানে এখানে 2টা পাবো। তার মানে ওভারঅল কয়টা করে পাচ্ছি? প্রত্যেকটা কার্বো ক্যাটায়ন 6টা ইলেকট্রন বিশিষ্ট, তার মানে ইলেকট্রন ঘাটতি আছে। আচ্ছা, একটা ওয়ার্ড আমি গতদিন বলছিলাম, ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রন যে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন যে অ্যাট্রাক্ট করে, তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন লাভার বা ইলেকট্রন অ্যাট্রাকশন সবকিছু বলতে পারো, অর্থাৎ যার ইলেকট্রনের পছন্দ। কারণ এদের কেন ইলেকট্রন পছন্দ? কারণ হচ্ছে দেখো এরা পজিটিভ আছে, এরা পজিটিভ যেহেতু, তার মানে এদের ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে ইলেকট্রন এদের পছন্দ, তার মানে হচ্ছে এরা ইলেকট্রোফাইল, ঠিক আছে। তারপরে একটা জিনিস সেটা হচ্ছে, এগুলো আর লাগবে না। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা হাইব্রিডাইজেশন সংকরায়ন। হ্যাঁ, এরা হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, sp2 হাইব্রিডাইজেশন। একটা খেয়াল করি আমরা, দেখো হাইব্রিডাইজেশন কিভাবে মনে রাখবা, এটা দিয়ে খেয়াল করি, সহজটা কি, যে কয়টা সিগমা বন্ধন তত হাইব্রিডাইজেশন। sp তে কয়টা হাইব্রিডাইজেশন? 2টা, তার মানে এখানে 2টা সিগমা। sp2 হাইব্রিডাইজেশন 3, কারণ sp আর 2টা, তার মানে ওভারঅল 3টা, তার মানে 3টা সিগমা থাকবে। sp3 দেখো 3টা p একটা s, তার মানে 4টা, তার মানে 4টা সিগমা বন্ধন থাকবে সেই কেসে। এখন দেখো CH3 হাইড্রোজেন 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 আর এই প্লাস, তার মানে 3টা সিগমা আছে, তার মানে এখানে sp2 হাইব্রিডাইজেশন। হ্যাঁ, আর sp2 হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার হচ্ছে এইরকম, অর্থাৎ এখানে আমার সেই মেইন কার্বন, এখানে সেই হাইড্রোজেন, এখানে সেই হাইড্রোজেন, এখানে সেই হাইড্রোজেন, অর্থাৎ এটা অনেকটা ট্রায়াঙ্গুলার প্লেনার বলতে পারেন, অর্থাৎ ত্রিকোণীয় সমতলীয় বা সমতলীয় ত্রিকোণাকার। হ্যাঁ, এটা সমতলীয় ত্রিকোণাকার, অর্থাৎ একই সমতলে আছে 3টা হাইড্রোজেনের সাথে, আর হচ্ছে তারা ত্রিকোণ করে আছে, 3টা কোণের মাধ্যমে একই সমতলে তারা আছে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে ত্রিকোণাকার সমতলীয় বা সমতলীয় ত্রিকোণাকার, ট্রাইগোনাল প্ল্যানার। এর ইংরেজিটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। হ্যাঁ, সমতলীয় ত্রিকোণাকার। এখন তুই বললো যে CH3+ এর ক্ষেত্রে দেখান ভাই, আর গুলো দেখান, একটা দেখাচ্ছে আর একটা দেখো, প্রত্যেকটাই মিলবে। তো CH3 CH2+ দেখো, CH2+, তো দেখো এই মাঝখানের এই কার্বনের দিকে খেয়াল করো, এই কার্বনেই তো প্লাস আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই পাশে একটা কার্বন, এর সাথে আবার 3টা হাইড্রোজেন। দেখেন তো এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, 3টা সিগমা, তার মানে sp2 হাইব্রিডাইজেশন। আর শেপটা কিরকম হচ্ছে? ট্রাইগোনাল প্ল্যানার, অর্থাৎ সমতলীয় ত্রিকোণাকার, অর্থাৎ এরা একটা সমতলে আছে এবং 3টা কোণ তৈরি করছে, এই একটা, এই একটা, এই একটা, এই জন্য এই নামটা। একটা সমতলে আছে আর 3টা কোণ তৈরি করছে, তাই এর নাম কি? ট্রাইগোনাল প্ল্যানার। আর
এই যে কার্বোক্যাটায়ন এটা বেশ কিছু বিক্রিয়া দেয়, বিক্রিয়াগুলো লিখে রাখেন। এই বিক্রিয়াগুলো সামনে পড়বো আমরা। অ্যাডিশন, অ্যাডিশন বিক্রিয়া দেয়, এলিমিনেশন অর্থাৎ সংযোজন বিক্রিয়া। এলিমিনেশন মানে কি? অপসারণ বিক্রিয়া। এটা হচ্ছে সংযোজন, সংযোজন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। এলিমিনেশন মানে অপসারণ, অপসারণ। আরেকটা হচ্ছে SN1, SN তে বোঝায় সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন প্রতিস্থাপন। প্রতিস্থাপন আবার দুই ধরনের আছে, আমরা সামনের ক্লাসে এগুলো পড়বো, SN1 আর SN2। তো SN1 বিক্রিয়া দেয়। আর এটা সংযোজন, কি সংযোজন বলেন তো? নিউক্লিওফাইল বা মানে নিউক্লিওফাইলের সাথে যুক্ত হবে। এটা হচ্ছে একটা না সরি, এটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কারা? যারা নিউক্লিয়াস পছন্দ করে, অর্থাৎ যার ইলেকট্রন বেশি আছে সে হচ্ছে নিউক্লিওফাইল, সে হচ্ছে নিউক্লিয়াস বা পজিটিভ আয়ন পছন্দ করে। তার মানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের সাথে যুক্ত হবে, এটা একটা ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল কারা? ওর সাপেক্ষে হচ্ছে যারা, যাদের নেগেটিভ আছে এর সাপেক্ষে, এরা হচ্ছে তোমার নিউক্লিওফাইল। কারণ এদের তোমার নিউক্লিওফাইল কারা? আচ্ছা আরেকবার, নিউক্লিওফাইল হচ্ছে যারা নিউক্লিয়াসকে পছন্দ করে বা পজিটিভ আয়নকে পছন্দ করে। আর ইলেকট্রোফাইল হচ্ছে যারা তোমার ইলেকট্রনকে পছন্দ করে। তো এরা হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ হচ্ছে ইলেকট্রন পছন্দ করে, কারণ এদের কাছে পজিটিভ আয়ন আছে। পজিটিভ আয়ন থাকা মানে কি? যে এদের ইলেকট্রন লাগবে, যার কারণে এরা তোমার যার কাছে ইলেকট্রন বেশি আছে তার সাথে যুক্ত হবে। আর নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে যারা নিউক্লিয়াস লাভার, অর্থাৎ যাদের নিউক্লিয়াস লাগবে বা পজিটিভ আয়ন লাগবে তারা হচ্ছে এর সাথে যুক্ত হবে। তার মানে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের পরস্পরের সংযোজন হয়। ঠিক আছে, এটা ছিল আমাদের কার্বোক্যাটায়ন। আর কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, সক্রিয়তা, এই দুইটা জিনিস দেখাইছি এর আগে, আশা করি আর দেখানো লাগবে না, তাই না? সক্রিয়তা দেখাইছি। এবার আমরা তাহলে ফ্রি রেডিকেল দেখি। হ্যাঁ, আমরা কার্বোক্যাটায়নে এইগুলাই আছে। ফ্রি রেডিকেলেরও আমরা সক্রিয়তা দেখছি, সক্রিয়তা দেখছি না, স্থায়িত্ব দেখেছি, ফ্রি রেডিকেল কিভাবে তৈরি হয় সেটাও দেখেছি। আচ্ছা, নেটে মানে ডিস্টার্ব করতেছে। চার্জ দিলে একটু মানে সমস্যা হয়। আচ্ছা, যতটুকু চার্জ হয়ে যাবে নি। আচ্ছা, এই পর্যন্ত যদি তোলা হয়ে থাকে, আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবো কার্বোক্যাটায়নের। এবার আমরা ফ্রি রেডিকেলের দিকে খেয়াল করি। ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল বা জৈব মূলক বা কি বলতে পারি, মুক্ত মূলক। হ্যাঁ, ফ্রি মানে মুক্ত, আর রেডিকেল মানে কি? মূলক। তার মানে বাংলা হচ্ছে মুক্ত মূলক। তো মুক্ত মূলক বা ফ্রি রেডিকেল কিভাবে তৈরি হয়? ওই যে আমরা দেখাইছিলাম CH3, মনে করো CH2, এই যে এটা, আর হাইড্রোজেন নিয়ে পালাইছে, এরকম হচ্ছে একটা ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক। হ্যাঁ, তো মুক্ত মূলক আবার তিন ধরনের হয়। ওই যে দেখাইছিলাম, যদি এইরকম হয় CH3, CH3, এই যে পরে দিই, এটা হচ্ছে 2 ডিগ্রি, কারণ সরাসরি যুক্ত কার্বন যেখানে আছে তার সাথে দুই পাশে দুইটা কার্বন যুক্ত আছে, তার মানে 2 ডিগ্রি। তারপর দেখেন CH3, 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 এই যে এটা হচ্ছে 3 ডিগ্রি। আর একটা হচ্ছে, এটা হচ্ছে 1 ডিগ্রি। দেখেন এটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ এই যে তোমার ফ্রি রেডিকেল এর সাথে সরাসরি যুক্ত কার্বনের একটা, তবে এটা 1 ডিগ্রি। আর এটা হচ্ছে 9 ডিগ্রি, এটা হচ্ছে 9 ডিগ্রি ফ্রি রেডিকেল। এই ফ্রি রেডিকেলের সক্রিয়তা বা স্থায়িত্ব এগুলো দেখাইছি। এর বৈশিষ্ট্যগুলো লিখি আমরা, যেমন কার্বোক্যাটায়নের বৈশিষ্ট্য লিখলাম, সেরকম এরও বৈশিষ্ট্যগুলো লিখি। 1 নাম্বার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা হচ্ছে আয়ন বিহীন, অর্থাৎ এদের কোনো কিন্তু আয়ন আপনারা দেখতে পারেননি। এখানে ইলেকট্রনের ঘাটতি আছে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে আধান বিহীন বা আধান নিরপেক্ষ। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে যেহেতু ওখানে একটা অযুগ্ম ইলেকট্রন, এই যে এরকম একটা করে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে, তার মানে অধিক সক্রিয়তা সম্পন্ন, অধিক সক্রিয়তা সম্পন্ন। এই কেসেও হাইব্রিডাইজেশন কি বলেন তো? sp2, এটা আর দেখাবো না, এটাও sp2। কারণ দেখেন, যদি এটা নিয়ে গবেষণা করেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এই যে একটা পড়ে আছে, এখন 3টা সিগমা sp2।
ঠিক আছে, আর এটা পড়ে আছে একা, তার মানে sp2 হাইব্রিডাইজেশন এর আকার হচ্ছে তোমার সেই সেম ট্রাইগোনাল প্লানার। হ্যাঁ, ট্রাইগোনাল প্লানার। আর একটা নতুন একটা ওয়ার্ড যে এটা হচ্ছে প্যারাচম্বুকত্ব। প্যারা চম্বুকত্ব, এগুলো নিয়ে আমরা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার যেহেতু পড়া হয়নি, সেহেতু আমরা হয়তো এগুলো নতুন নতুন ওয়ার্ড লাগছে। প্যারাম্যাগনেটিক বা প্যারাচম্বুকত্ব, এটা কি জিনিস? প্যারাম্যাগনেটিক হচ্ছে যেখানে দেখবো বিজোড় ইলেকট্রন আছে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেখানে দেখবো বিজোড় ইলেকট্রন আছে তারাই প্যারাম্যাগনেটিক। দেখেন এই জায়গায় একটা করে বিজোড় ইলেকট্রন আছে, এই এই এই, তার মানে একটা করে বিজোড় ইলেকট্রন মানে কি? সেখানে অযুগ্ম ইলেকট্রন আছে। অযুগ্ম মানে কি? বিজোড় ইলেকট্রন, তার মানে এরা হচ্ছে প্যারাচম্বুকত্ব দেখায়, অর্থাৎ প্যারাম্যাগনেটিক দেখায়। আর এর আগে কোনো বিজোড় ইলেকট্রন দেখাচ্ছিল না, ঠিক আছে, তার মানে ওটার কোনো চম্বুকত্ব টম্বুকত্ব কিছু নাই। আর এখানে অযুগ্ম একটা ইলেকট্রন আছে, তাই আমরা বলবো এটা প্যারাচম্বুকত্ব বা প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক। তারপর এইগুলো আমরা বলতে পারি, এগুলো আর আমরা লিখে দেখালাম না। দেখো CH3 একটা আছে আর এই একটা CH3 আছে, দেখেন এই দুইটা CH3 পরস্পরের সাথে যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করতে পারে CH3। এই সাহেব এর কাছে দিল, এটা দিল, দুইজন মিলে এটা তৈরি করলো, ঠিক আছে। এইভাবে বিক্রিয়া করতে পারে। আবার দেখেন ইলেকট্রন কোথা থেকে চলেও যেতে পারে, যেমন মুক্তমূলক, যেমন এখানে মুক্তমূলক মিলে একটা যৌগ তৈরি করলো, ঠিক তেমনি মুক্তমূলক মনে করো অপসারণ হতে পারে। যেমন এই কেসে দেখো CH4 আর একটা প্লাস ক্লোরিন আসছে একটা মুক্তমূলক বা একটা অযুগ্ম ইলেকট্রন নিয়ে, তো সে কি করবে? দেখো CH3, এই একটা হাইড্রোজেন, মনে করো CH4, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে বের হবে এইভাবে, একটা ইলেকট্রন নিয়ে বের হয়ে গেল। তো একটা ইলেকট্রন যদি বের হয়ে চলে যায়, তার মানে এখানে কার্বনের কাছে একটা ইলেকট্রন রয়ে গেছে, এই যে। আর এই দেখো ক্লোরিন এখানে এসে বসে যাবে, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে দিয়ে এখানে একটা বন্ধন তৈরি হবে। সাথে কি তৈরি হলো? এই যে একটা হাইড্রোজেনের একটা মুক্তমূলক বা ফ্রি রেডিকেল তৈরি হলো। বিক্রিয়ার মাধ্যমে ফ্রি রেডিকেল তৈরি হয়, আবার বিক্রিয়ার মাধ্যমে ফ্রি রেডিকেল প্রশমিত হয়ে যায়, ফ্রি রেডিকেল আর থাকে না। এই বিক্রিয়ার মাধ্যমে কি ফ্রি রেডিকেল আর নেই, দেখো দুইটা যুক্ত হয়ে বন্ধন তৈরি করে ফ্রি রেডিকেল নেই। আর এই বিক্রিয়ার মাধ্যমে দেখো নতুন একটা ফ্রি রেডিকেল তৈরি হলো, নতুন প্রজাতির হাইড্রোজেনের একটা ফ্রি রেডিকেল তৈরি হলো, ঠিক আছে, এরকম হয়। তো আশা করি বোঝা গেছে কার্বো ফ্রি রেডিকেল। আচ্ছা, মুক্তমূলক আর কার্বোক্যাটায়ন বোঝা গেছে। আমরা এবার কার্বো অ্যানায়নে যাব, কার্বো অ্যানায়ন পড়াই শেষ। আচ্ছা, কেন sp2 হচ্ছে, কেন ওর আকার এরকম হচ্ছে, তারপরে ওভারঅল প্রত্যেকটা সক্রিয়তা কিরকম, স্থায়িত্ব কিরকম, এইগুলো আর কি আমি তো পড়াইছি, সক্রিয়তা স্থায়িত্ব এগুলো আর দেখালাম না। তাহলে এর আগে দেখাই সুষম বিভাজন কি জিনিস, বিষম বিভাজন কি জিনিস। বিষম বিভাজনে দুইটাই নিয়ে নেবে একজন, আর সুষম বিভাজন একটা একটা করে নেবে। আচ্ছা, সবাই একটু জানান যে বুঝতে পারছেন কিনা। তাহলে আমরা কার্বো অ্যানায়ন শুরু করবো, বা কার্বানায়নও বলে সেটা। আচ্ছা, আর অসুবিধা হলে যদি এখানে বলতে কারো সমস্যা হয়, যে পরবর্তীতে পড়াশোনা করতে যদি কোনো মানে বাধা, যখন বই পড়বা আর কি, আমি তো এখানে ডিরেক্ট পড়াচ্ছি, যখন বই পড়বা কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় বা এই লেকচারে নোটে যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয়, আমার কাছে কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। গ্রুপে বলতে পারো, ইনবক্সে বলতে পারো, তোমার যেখানে ভালো লাগে। তোমার যদি এখন বলতে অসুবিধা হয় তুমি পরেও বলতে পারো, সমস্যা নেই। বাট তোমার শেখা লাগবে, তুমি এটা বলবা না যে ভাইয়াদের কাছে পড়লাম, ভাইয়ারা না বুঝায় চলে যায়, তারপরে ওদের কাছে পড়ে কিছু বুঝি না। এটা আমরা শুনতে একটু নারাজ, যেহেতু আমরা বারবার বলছি যে বুঝতে না পারলে বলো, কোনো সমস্যা নেই, আমি একবার কেন 3-4 বার বলবো, তাও সমস্যা নেই। কিন্তু যদি পরবর্তীতে এরকম বলো যে ভাইয়া বুঝতে পারিনি, বা হচ্ছে আপনাদের কাছে পড়ে বোঝা যায় না, তখন আমাদের খারাপ লাগে যে আমরা তো চেষ্টা করি, কিন্তু তোমরা যদি ফিডব্যাক না দাও তাহলে আমাদের জন্য কষ্টকর, ঠিক আছে। তো এখানে যদি বলতে অসুবিধা হয়, পড়ার সময় যদি ঝামেলা হয়, তা তখনও আমরা সবসময় থাকি অনলাইনেই থাকি, ঠিক আছে, অফলাইনে খুব কম যায়। তো তখন কোশ্চেন করতে পারো, তখন সাথে সাথে অ্যান্সার দিব, বা যদি অ্যাক্টিভ না থাকে পরে অ্যান্সার দিব, কিন্তু অ্যান্সার তোমার নিতেই হবে। তুমি এটা বলার সুযোগ নেই যে বুঝি নাই বা বুঝাইতে পারে নাই, এটা
দয়া করে আপনারা কেউ বলেন না। তো আমরা কার্বো অ্যানায়ন শুরু করি। আচ্ছা, আমরা কার্বো ক্যাটায়ন পড়ছি আর ফ্রি রেডিকেল পড়ছি, অর্থাৎ মুক্ত মূলক আর কার্বো ক্যাটায়ন, এই দুটো শেষ। এবার কার্বো অ্যানায়ন বা কার্বায়ন। কার্বো অ্যানায়নও লেখে অনেকে, কার্বায়নও লেখে। এই যে কার্বায়ন বা হচ্ছে কার্বো অ্যানায়ন, এই দুইটা জিনিসই লেখা যায়। হ্যাঁ, এখন দেখেন কার্বো অ্যানায়ন কিভাবে তৈরি হয়। কার্বো অ্যানায়ন মানে অ্যানায়ন বুঝতেই পারছি যে এখানে নেগেটিভ থাকবে। তো এটা এইভাবে তৈরি হয়। দেখো CH2 এর সাথে মনে করো জেড নামক একটা মৌল আছে। এখন জেড করলো কি, ও হচ্ছে খুবই দয়ালু মানুষ, আল্লাহর ভালো মানুষ। সে হচ্ছে দুইটি ইলেকট্রন এখানে দিয়ে ও বান্দা চলে গেল জেড প্লাস আকারে। হ্যাঁ, যে ও খুবই দানশীল মানুষ, সে তার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জেড প্লাস আকারে চলে গেল। তো যেহেতু অনেক দয়ার সাগর, ওই দুইটা ইলেকট্রন এই কার্বনের দিয়ে চলে গেল, কার্বন এখন নিয়ে উপভোগ করছে CH2 আর কিচ্ছু না। এটাই কার্বনায়ন বা কার্বনায়ন, ঠিক আছে, বা কার্বায়ন। এই যে দুইটা ইলেকট্রন, এটা হচ্ছে নেগেটিভ চার্জ আর এটা হচ্ছে সেই দুইটা ইলেকট্রন, যেই দুইটা এই বান্দা দিয়ে চলে গেছে। এই বান্দার ছিল একটা আর হচ্ছে কার্বনের ছিল একটা। এই জায়গায় কার্বনের ছিল একটা আর জেড এর ছিল একটা। জেড ওর এক্সট্রাটা দিয়ে সে জেড প্লাস আকারে বের হয়ে চলে গেছে, ঠিক আছে। তার মানে এই কেসে আমরা কার্বো অ্যানায়ন তৈরি হতে দেখলাম। তো এটাই মূলত কার্বো অ্যানায়ন। এখন কার্বো অ্যানায়নের প্রত্যেকটা যেহেতু স্থায়িত্ব দেখেছি, কার্বো অ্যানায়ন না দেখলে তো তোমরা রাগ করবা। তো এটারও দেখার চেষ্টা করে দেখি। CH3 মাইনাস, CH3, CH2 মাইনাস, CH3, CH মাইনাস, CH3। আর একটা হচ্ছে এখানে আঁকাই দিই, এই। ঠিক আছে, প্রত্যেকটায় দেখো একটা করে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে এবং সেখানে দুইটা ইলেকট্রন আছে। এখন এটা যদি আমি ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে ব্যাখ্যা করি, ইন্ডাকটিভ, হ্যাঁ, ইন্ডাকটিভ ইফেক্ট, দেখো। তো এই ক্ষেত্রে দেখো এই একটা CH3 এ অলরেডি নেগেটিভ, এই বাবু করতেছে কি আরো এটা নেগেটিভ করে দিচ্ছে, অর্থাৎ এর অস্থিতিশীল বানাচ্ছে, অস্থিতিশীল। এরা আরো কি করছে, অস্থিতিশীল করছে। তো এখানে একজন মিলে করতেছিল আর এখানে দেখো দুইজন মিলে করতেছে অস্থিতিশীল। কারণ CH3 মানেই আমরা জানি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। CH3 আমি আর কতবার বলবো, অনেকবার বলতেছি। তার মানে CH3 আরো ইলেকট্রন দিচ্ছে, তার মানে এ আরো নেগেটিভ পাচ্ছে, মানে এ আরো বেশি অস্থায়ী হচ্ছে। নেগেটিভ থেকে তুমি যদি কেড়ে নাও নেগেটিভ, তাহলে সে স্থায়ী হবে। কিন্তু তুমি যদি আরো তাকে চার্জ দাও বা হচ্ছে তার কাছে আরো ইলেকট্রন শিফট করো বা ইলেকট্রনের ক্লাউড দাও, তাহলে সে তো আরো অস্থায়ী হয়ে যাবে, সে সক্রিয় বেশি হয়ে যাবে। এখন দেখো এইটাই তিনজন মিলে দিতেছে, তিনজন। তার মানে সব থেকে বেশি স্থায়িত্ব কম কার, সব থেকে এর, তারপরে তারপরে সব থেকে স্থায়িত্ব বেশি এর। তাহলে আমি যদি ডিগ্রি দিয়ে চিন্তা করি, দেখো যেখানে মাইনাস আছে সেটা যদি চিন্তা করি, এর দুই পাশে দেখো দুইটা কার্বন, তার মানে এটা 2 ডিগ্রি। এখানে মাইনাস আছে, এর তিন পাশে তিনটা কার্বন, 3 ডিগ্রি। এখানে 1 ডিগ্রি, কারণ এর এক পাশে একটা কার্বন, আর এ হচ্ছে 0 ডিগ্রি। আর নাম যদি করি ABCD, তাহলে স্থায়িত্বের ক্রমটা কি, এবার ঠিক উল্টা ওদের মতো, ABCD। এটা হচ্ছে স্ট্যাবিলিটির ক্রম। দেখো ফ্রি রেডিকেল আর হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন যেটা পড়ছিলাম, এটার উল্টা এটা, ঠিক রিভার্স। এ সব থেকে বেশি স্থায়ী, তারপর বি, তারপর সি, তারপর ডি। কারণ যত বেশি ডিগ্রি চলে যাচ্ছে ততই বেশি CH3 আসছে, আর যত CH3 আসবে তত ইন্ডাকটিভ ইফেক্ট বেড়ে যাবে। তার মানে ইলেকট্রনের ক্লাউড সেই নেগেটিভ আয়নের দিকে দিবে, তার মানে তাকে অস্থায়ী বানাবে। আর স্টেবিলিটি যদি এটা হয় তাহলে সক্রিয়তা, সক্রিয়তা। তো সক্রিয়তা, যার স্টেবিলিটি কম তার সক্রিয়তা কি, যার স্টেবিলিটি বেশি মানে স্থায়িত্ব বেশি, তার মানে সে সক্রিয় কি, কম। তার মানে এ সক্রিয় কম, তার মানে এ সব থেকে কম, তারপরে বি, তারপর সি, তারপর ডি। তার মানে দেখো এটার উল্টা, অপোজিট, কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেলের অপোজিট। ডি হচ্ছে সব থেকে বেশি সক্রিয়, কারণ হচ্ছে এখানে ওভারঅল সব নেগেটিভ চার্জ আছে। ওভারঅল সব নেগেটিভ চার্জ হচ্ছে এর উপরে, তার কারণে এ বেশি সক্রিয়, তারপরে হচ্ছে এ, তারপর এ, তারপর এ সব থেকে কম সক্রিয়, ঠিক আছে। এর আগের যা পড়েছি এর আগের সব উল্টা।
এখন এইটুকু যদি বুঝে থাকে, এবার বৈশিষ্ট্য একটু দেখি। দেখো এখানে একটা মজার জিনিস কি, এখানে হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আচ্ছা এইটুকু কি বোঝা গেছে? এইটুকু মনে হয় বোঝা গেছে, আশা করি। না গেলে বলতে পারেন। এবার এর আমরা বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্য একটু সুন্দর করে খেয়াল করি। বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য এর হচ্ছে তোমার ইলেকট্রন, যেহেতু এর কাছে ইলেকট্রন অলরেডি আছে, তার মানে এ তো আর ইলেকট্রোফাইল না, মানে ইলেকট্রন কি অ্যাট্রাক্ট করবে না বা ইলেকট্রন লাভার না। এ হচ্ছে কি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল অর্থাৎ নিউক্লিয়াস লাভার বা নিউক্লিয়াস অ্যাট্রাক্টর, বা হচ্ছে বলতে পারি যে পজিটিভ আয়ন পছন্দ করে। এ যেহেতু নেগেটিভ, তার মানে অবভিয়াসলি পজিটিভ আয়ন পছন্দ করবে। তার মানে এ হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ নিউক্লিয়াস লাভ করে বা হচ্ছে পজিটিভ আয়ন পছন্দ করে। ঠিক আছে। 2 নাম্বার বলতে পারি এর হাইব্রিডাইজেশন নিয়ে। এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে sp3 হাইব্রিডাইজেশন কেন, একটু খেয়াল করো তো দেখি। এগুলো যদি লেখা হয়ে থাকে এখানে দেখি, দেখো সি এইচ এইচ এইচ। এখন এটাকে যদি একটু সুন্দর করে দেখাই, যেহেতু আর একটা বন্ধন দেখানো, right. এইটা কার্বন, এই দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেন, এই। আর এইগুলোর ভিতরে ইলেকট্রন আছে অবভিয়াসলি, এই এই। এখন দেখো এখানে কিন্তু আরো 2টি ইলেকট্রন আছে। হ্যাঁ, এখানে আরো 2টা ইলেকট্রন আছে। মানে ওভারঅল এখানে sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন। কারণ হচ্ছে 3টা সিগমা বন্ধন, আর এখানে মুক্ত জোড় ইলেকট্রন, এটার বন্ধন নেই অবশ্য, কিন্তু দেখো 2টা ইলেকট্রন থাকার কথা একটা বন্ধনে, 2টা ইলেকট্রনই আছে। যদি একটা ইলেকট্রন থাকতো তাহলে ধরতাম না, কিন্তু দেখো একটা বন্ধনে কয়টা ইলেকট্রন দরকার? 2টা, 2টা, 2টা। আর এই CH3 মাইনাসের কাছে এই দেখো উপরে সেই 2টা ইলেকট্রনই আছে। তার মানে যেহেতু 2টা ইলেকট্রন দরকার, 2টা ইলেকট্রনই আছে, তার মানে এটাকেও আমরা ধরতে পারি। যার কারণে এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে। আর এখানে কি উপস্থিত বলেন তো? লোন পেয়ার, এলপি, লোন পেয়ার, মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। ওই যে একটা 2টা ইলেকট্রন, তার মানে ওইটা কি একটা মুক্ত জোড় ইলেকট্রন। তারপরে আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি। দেখো আচ্ছা, এটার জন্য কলম লাগবে 3টা। হুম, এই এই 2টা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ, যে কোনো একটা। হ্যাঁ, 2টা ইলেকট্রন আছে বা নেগেটিভ চার্জ আছে। তো এটা যদি বোঝাতে চাই, দেখো আচ্ছা আমার কলমগুলো দেখা যাচ্ছে? এবার এটা হচ্ছে মনে করো বন্ধন আসলে, যে এটা একটা সিএইচ বন্ধন, এই পাশটা, এই একটা সিএইচ বন্ধন, এই একটা সিএইচ বন্ধন। হ্যাঁ, এই যে ওরা এক সমতলে আছে। এবার দেখো আর একটা কলম, আচ্ছা এই যে এটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে তোমার 2টা মুক্ত জোড় আছে। এখানে কিন্তু আর এরকম বন্ধন নেই, এগুলো একটা একটা বন্ধন, কিন্তু এখানে বন্ধন নেই। এখানে 2টা ইলেকট্রন আছে। তো এখানে যে বন্ধন, আচ্ছা, এই যে এরকম। এখন এখানে যে এই যে বন্ধন জোড় ইলেকট্রন, এখানে বন্ধন জোড় ইলেকট্রন, এখানে বন্ধন জোড় ইলেকট্রন, আর এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। লালটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, যেখানে বন্ধন না। এটা যেহেতু আমার হাতে কিছু নাই, এটা 2টা ইলেকট্রন আছে, তো লোন পেয়ার। আর এইগুলো হচ্ছে সব বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন। তো দেখো এই মুক্ত জোড় ইলেকট্রন আর এই বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ হয়। যদি বিকর্ষণ হয়, মুক্ত জোড় ইলেকট্রন এখানে ছিল, এই ইলেকট্রন আর ইলেকট্রন, এই যে মুক্ত জোড় ইলেকট্রন আর এই বন্ধন জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড়, মুক্ত জোড় বন্ধন জোড়, একটা বিকর্ষণ যদি হয়, তার মানে এই জিনিসগুলো এরকম একটু দেখো কাট হয়ে যাচ্ছে। খেয়াল করছো যে বিকর্ষণের ফলে এইগুলো একটু এরকম কাট হয়ে গেল।
তার মানে এটা ট্রাইগোনাল প্ল্যানার্স নেই আর, সমতলীয় ত্রিকোণাকার সমতলীয় নেই, যেগুলো আমি দেখছিলাম এর আগে যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বা ফ্রি রেডিকেলের ক্ষেত্রে যে sp2 ছিল এবং ত্রিকোণাকার সমতল একই সমতলে ছিল। এখানে যে ফ্রি রেডিকেলে একটা ইলেকট্রন তো অতটা ইফেক্ট পড়ে না, বন্ধনের অতটা ইফেক্ট পড়ে না, একটা ইলেকট্রন ছিল ওই কেসে বেশি শিফট করতে পারে না, যেহেতু এখানে দুইটা ইলেকট্রন বেশি একটু মানে ডেভিয়েন্ট করে দেয় বা হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা কমায় দেয়। তো যদি বন্ড অ্যাঙ্গেল কমায় দেয়, অর্থাৎ এটা আর সমতল ছিল না, এটা হচ্ছে একটু বেঁকে গেছে, তো এটা দেখো একটা লাইক একটা পিরামিডের মতো হয়ে গেছে। হুম, যে এই পাশে একটা এরকম হাত বসাও বা হচ্ছে একটা পাত বসাও, এই পাশে একটা পাত বসাও, এই পাশে একটা পাত বসাও, নিচে একটা পাত দাও, দেখো একটা পিরামিডের মতো হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে কার্বোক্যাটায়নের যে স্ট্রাকচার সেটা হচ্ছে পিরামিডের মতো। আচ্ছা, বোঝা গেছে? পিরামিডীয়। হুম, অনেকে পিরামিডীয় বলে, আবার চতুস্তলকীয় বলে। পিরামিডীয়, পিরামিডীয়, পিরামিডীয় অথবা চতুস্তলকীয়। চতুস্তলক তো চিনো, চতুস্তলকীয় কোন প্রেক্ষিতে বলে? চতুস্তলকটা হচ্ছে মনে করে এর স্ট্রাকচার বলতে পারি, স্ট্রাকচার অর্থাৎ গঠন কাঠামো। sp3 হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার হচ্ছে চতুর্তলকীয়, অর্থাৎ CH4 যেটা দেখো এই 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 আর হচ্ছে এই। আচ্ছা, এটা তো চতুর্তলকের মতো না, রাইট, ভালো করে দেখাই। এই, ঠিক আছে, চতুস্তলক তো চিনো তোমরা, যে এই পাশে মানে চারদিকে তিনটা সমযোজী বন্ধন আর নিচে একটা সমযোজী বন্ধন। চতুস্তলক চিন্তা করো, তিন দিকে তিনটা প্লেনে হচ্ছে সমবাহু, আর নিচের প্লেনে একটা সমবাহু ত্রিভুজ, এরকম চারটা সমবাহু ত্রিভুজ আছে। ওই চতুস্তলকের কেন্দ্রে থাকে এই কার্বন, আর চারদিকে চারটা হাইড্রোজেন। তো অনেকে এই তিনটা হাইড্রোজেন তো অলরেডি এক্সিস্ট করছে, আর এই বন্ধনটা তোমার না থাকলেও দেখো এই যে এটা আছে, অর্থাৎ দুইটা মুক্ত জোড়, দুইটা ইলেকট্রন আছে বা একটা লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেই হিসাবে এর স্ট্রাকচারটা sp3 যেহেতু হাইব্রিডাইজেশন হয়েছে, sp3 হাইব্রিডাইজেশন অনুযায়ী এর স্ট্রাকচার হওয়ার কথা ছিল চতুস্তলকীয়। বাট এখানে যেহেতু বন্ধন না থেকে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই এর শেপ হচ্ছে পিরামিডীয়। এটা হচ্ছে শেপ, দুইটার মধ্যে পার্থক্য আছে। শেপ হচ্ছে এক্সাক্ট এর গঠনটা বা কাঠামোটা, আর স্ট্রাকচার বা এটাকে বলা হয় আরো স্পেসিফিক ভাবে লিখে দিই, লেখো জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। জিওমেট্রিক্যাল স্ট্রাকচার অর্থাৎ জ্যামিতিক গঠন। যদি পরীক্ষায় আসে জ্যামিতিক গঠন বা জ্যামিতিক স্ট্রাকচারটাকে, সেটা হচ্ছে চতুস্তলকীয়, কারণ হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, সেই ক্ষেত্রে চারটা বন্ড। এই দেখো CH4, CH4 হাইব্রিডাইজেশন মনে হয় একটু নিয়েছিলাম একটা ক্লাসে আর কি। তো CH4 তার মানে হচ্ছে চারটা বন্ধন সিগমা, CH4 এর চতুস্তলকীয় গঠন হয়। আর এটার ক্ষেত্রে দেখো ডিরেক্ট CH বন্ধন নেই, তিনটা CH বন্ধন আছে, আর একটা তোমার মুক্ত জোড় ইলেকট্রন যুক্ত একটা অরবিটাল আছে, p অরবিটাল। তার মানে এটা আর ওভারঅল আর বন্ধন নেই, যার কারণে আমরা এটার স্ট্রাকচার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার চতুস্তলক বলতে পারি, কারণ sp3 এও sp3, আবার আমাদের CH4 ও sp3, এটাও sp3, আবার এটাও sp3, দুইটা sp3, এই হিসাবে আমরা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার বলতে পারি চতুস্তলকীয়। কিন্তু এর যে গঠন বা শেপ বা কাঠামো সেটা হচ্ছে পিরামিডীয়। ঠিক আছে, এর গঠন বা শেপ হচ্ছে পিরামিডীয়। আর এটা হচ্ছে 8টা ইলেকট্রন বহন করে। 5 নাম্বার হচ্ছে 8টি ইলেকট্রন বহন করে। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি, কারণ দেখো এই যে এটার দিকে খেয়াল করো, এই 3 তিন পাশে 3 দুগুণে 6টা, আর এই যে দুইটা, ওভারঅল কয়টা? 8টা ইলেকট্রন বহন করে। আর যেহেতু নেগেটিভ চার্জ, তার মানে সে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, লাস্ট এন্ড ফাইনাল বৈশিষ্ট্য আজকে, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। DIAMAGNETIC, ডায়াম্যাগনেটিক। এর আগে ছিল প্যারাম্যাগনেটিক বা প্যারাচৌম্বকত্ব, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক বা ডায়াচৌম্বকত্ব। হ্যাঁ, তো ডায়াম্যাগনেটিকটা কি? ডায়াম্যাগনেটিক হচ্ছে যখন সিঙ্গেল ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন না থেকে বা বিজোড় ইলেকট্রন না থেকে যুগ্ম ইলেকট্রন বা জোড় ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। দেখো এখানে
দুইটা ইলেকট্রন এসেছে, তার মানে এখানে ডাবল ইলেকট্রন বা ডায়াম্যাগনেটিক। আর ওই যে আমরা ফ্রি রেডিক্যাল পড়ছিলাম ওইটা একটা ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন আসছিল, সেই ক্ষেত্রে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক কেন? কারণ এখানে দুইটা ইলেকট্রন বা জোড় ইলেকট্রন আসছে। আর কার্বোক্যাটায়নে দুইটাও আসেনি, একটাই আসেনি, কিছুই আসেনি, তার মানে কোনো চৌম্বকত্বই নেই। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক। এরই মাধ্যমে আমাদের কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, ফ্রি রেডিক্যাল শেষ। এই এতদিন যা শিখলাম এইগুলোর উপর বেসিস করে আমরা এবার আস্তে আস্তে বিক্রিয়ার ভিতরে যাব। ঠিক আছে, যত কেমিক্যাল এবার রিয়াকশন আছে আস্তে আস্তে আমরা অ্যালকেনে ঢুকবো, অ্যালকিনে ঢুকবো, মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, বাদ বাকি যতটুকু পার্ট আছে এবার আমরা ঢুকতে পারবো, কারণ এবার আমাদের ওভারঅল একটা জ্ঞান আসছে। তবে তার আগে আর একদিন লাগবে হচ্ছে তোমার সাবস্টিটিউশন, SN1 SN2, তারপর হচ্ছে তোমার E1 E2, এলিমিনেশন রিয়াকশন গুলো, অপসারণ, তারপরে প্রতিস্থাপন, এইগুলো শেখার জন্য একটা ক্লাস লাগবে। তারপর আমরা মেন অ্যালকেনে তোমার ঢুকতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এইগুলোই ছিল। তো বলো দেখি যে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো জায়গায় প্রথম থেকে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে এখন বলতে পারো, সমস্যা নেই। আসি 1-2 মিনিট, বলো।